তো আজকে পাটিগণিতের একটা টপিক শতকরা। এই টপিকটা থেকে ঘুরে ফিরে নাম্বার থাকে কিভাবে, লাভ ক্ষতির অঙ্ক আসে, মুনাফার ম্যাথ আসে, তো সবগুলোতেই শতকরা আসছে। ঘুরে ফিরে পার্সেন্টেজ, যে প্রফিট লস, লাভ ক্ষতির অধ্যায়ে যে আমরা লাভ ক্ষতিগুলো পার্সেন্টেজে থাকে সেটাকেও এক অর্থে শতকরা অঙ্কই বলা যায়। মুনাফার হার, ওটাও তো শতকরারই ম্যাথ। এবং ওটার যে সূত্র I = P/N/R, এটাও শতকরা থেকে আসছে। পার্সেন্টেজ আছে মানে এই হিসেবটা। তখন ঘুরে ফিরে শতকরা আসতেছে বিভিন্ন রূপ নিয়ে, হয়তো সরাসরি আসতেছে, অথবা লাভ ক্ষতি হয়ে, অথবা মুনাফার রূপ ধারণ করে আসতেছে। ওখানেও পার্সেন্টেজ আছে। প্রথমে লেখেন, 100-তে কত তাকে বলে শতকরা। অথবা শতকরা মানে কোন সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা। অথবা আরেকটা লেখেন, শতকরা হলো একটি ভগ্নাংশ যার ভর 100। এটা লাগবে। বিভিন্ন ভাবে শতকরার সংজ্ঞা দেওয়া যাচ্ছে এবার। প্রতি 100-তে কত, এই বিষয়টাই শতকরা। অথবা শতকরা হলো কোনো সংখ্যাকে কি 100 দ্বারা ভাগ করা, অথবা শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100, এরকম একটা ভগ্নাংশ। আচ্ছা, সব একই কথা। এরপর লেখেন, হ্যাঁ, শতকরার প্রতীক। প্রতীক বা চিহ্ন, সেটা হলো এই সিম্বলটা যেটা আমরা বলি, এবং এর অর্থ। একশো ভাগের এক। যেমন একটা ম্যাথ দেখাচ্ছি, শীটের 7 নম্বর ম্যাথটা 30তম BCS এ আসছিল। হ্যাঁ, আহ, আছে না একটা 30তম প্রিলিমিনারিতে আসছিল, 13 সমস্ত কত, 4/3%। তো এটার সাধারণ ভগ্নাংশ কেমন হবে? মূলত শতকরাকে ভাঙে কোন একটা সংখ্যায় পরিবর্তন করতে হয়, অথবা কোনো একটা সংখ্যা থেকে রিটার্ন পার্সেন্টেজের ফেরত নিতে হয়। এই দুটাই মূল খেলা। খেলাটা কি বলেন? শতকরা থেকে ভগ্নাংশ, আর ভগ্নাংশ থেকে শতকরা। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সানি ধাপা মাগারিসা, যেটা আমি বলি সবসময়। তো প্রথমত এটা একটা সংখ্যা, আর 4, 13, 52 আর 3 কত, 55। এটা কিভাবে হিসাব করে? এটা গুণ হয় আর এদিকে যোগ হয়। আর এটাও একটা সংখ্যা, এই বিষয়টাই 100 ভাগের 1। মানে বললেন দুইটা সংখ্যার গুণফল, এইটাই এটা বোঝাচ্ছে, জাস্ট শো করা নাই, হাইড করা, ভাঙালি হচ্ছে। এরকম অঙ্ক দিলে তো যে কেউ পারতো। একটু এলোমেলো করে দিচ্ছে। 5 দ্বারা কাটলে আমার আসতেছে 11, 20। তাহলে কত আসছে বলেন? 80 ভাগের 11। এটাই আনসার, অপশনে আছে দেখ। হ্যাঁ, শীটটা আমি একটু পরে শেয়ার করব।
একজন লিখছে ম্যাথের বস বলে কথা, একজন লিখছে স্যার আপনার ক্লাস চোখ না করতে চাইলেও মন তা মানে না। কত রকম অনুভূতি, তো এগুলো নিয়েই তো বেঁচে আছি। আর উল্টোটা দেখেন, উল্টোটা যে কোনো একটা ভগ্নাংশকে হুট করে আপনি কিভাবে পার্সেন্টেজ বানাবেন, এক্ষেত্রে 100% গুণ করে দিবেন। মানে শতকরা মানে নিচে 100, বলেন শতকরা মানে নিচে 100, আর শতকরা মানেই নিচে 100, এই কনসেপ্ট। আর শতকরা বানাইতে হলে উপরে 100, এই 100টা মূলত উপরেই বোঝাচ্ছে। কোনো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা লবের সাথেই গুণ বোঝায়। 100 নিচে আবার 1 আছে, উল্টে গেছে কনসেপ্ট। আর পার্সেন্টেজটা কেন দিয়েছে এটা ব্যাখ্যা পরে দিচ্ছি। আসলে 100% মানে 1, বলেন 1 গুণ করা যায়, কিন্তু হুট করে 100 গুণ করা যায় না। কারণ দেখেন আমরা এখানে একটা সমান চিহ্ন দিচ্ছি, এই সংখ্যাটা আর এটা পুরোটা একই জিনিস, কিন্তু এখন যদি পার্সেন্টেজ না দেয় তাহলে জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে বুঝাবে যে কোন সংখ্যা তার 100 গুণের সমান, তা নিজেই নিজের 100 গুণের কিভাবে সমান হয়? তাহলে 5 টাকা আর 500 টাকা সেম হয়ে যাবে। কিন্তু বলেন যে কোনো সংখ্যাই তার 100%-এর সমান, বলেন এমনকি আপনি নিজেও আপনার 100%-এর সমান। 100% মানে 1, 100% কাটাকাটি করলে রেজাল্ট আউটপুট 1 পাওয়া যাচ্ছে। আর 1 তো আমি গুণ করতেই পারি, করবো কি, সে তো আছেই সাথে, সেটা আমি শো করছি জাস্ট। এখন দেখেন আমি যদি 20 দ্বারা কাটি তাহলে আবার 4 আবার 5, 5 11 55/4%, মানেই কিন্তু ওইটা 13 সমস্ত হ্যাঁ মিশ্র ভগ্নাংশ বানাচ্ছি, 4-এর 3%। তো এই হলো দুইটা খেলা। নোটে লিখে রাখেন যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়, এই কথাটাই নোটে লিখে রাখেন। কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে ভগ্নাংশ বা সংখ্যা, পূর্ণ সংখ্যা হইতে পারে, কোনো প্রবলেম নাই, 100% গুণ করলেই হচ্ছে। 100% মানে 1, এটা তো আমরা জানলামই। কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এই তো হয়ে গেল। এখন দেখেন ওই মূলত 100% কি, শতকরা ভগ্নাংশ। তাহলে 100% মানে 1, তার মানে এক্স্যাক্টলি আমরা 1 গুণ করছিলাম। এটা 50% মানে হাফ, তাহলে কারো 50% বলতে আপনি কি বুঝতে পারতেছেন, তার অর্ধেক। সেটা বুঝলেও একই অনুভূতি, মানে just দুই রূপ, মিনিং একই। কিন্তু এইভাবে পার্সেন্টেজে বলে সবকিছু, এটা কারণ আছে। যেমন যখন 50% ডিসকাউন্ট দেয় কোনো প্রোডাক্টের উপর, তখন এভাবে বললেও পারতো যে অর্ধেক মূল্য হ্রাস। কিন্তু অর্ধেক, 1/4, তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা হচ্ছে, তাই না? কিন্তু পার্সেন্টেজ মানে সবার জন্য কমন একটা সংখ্যা, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? সব একটা সিম্বলই প্রকাশ করে, এটাকে আপনি কনভার্ট করে নেন বা যেভাবে বুঝেন। তাহলে পার্সেন্টেজ জিনিসটা কি বলেন? স্মুথ একটা সংখ্যা বা সুইটেবল একটা সংখ্যা, অথবা সবার জন্যই কমন একটা সংখ্যা, যেটাই বলেন। এই সংখ্যাটা অনেক আরামদায়ক, এটা পরে আমি ব্যাখ্যা দিব। এই 20% মানে কি 5-এর 1, কিন্তু এভাবে বলা থাকে। 60% মানে 5-এর 3, তেমনি 75% মানে 4-এর 3, এভাবে আরো লেখা যাবে অনেক। তাহলে আমরা যদি বলি 5 × 100, এটা ভুল। তাহলে পৃথিবীতে 5 টাকা যে কথা, 500 টাকা একই কথা। এটা এই কনসেপ্টটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন এখানে এটা দিবেন তখন আর ভুল হবে না। বলেন 5 যে কথা, 500% একই কথা, বলেন।
হ্যাঁ, এই জন্য অনেক সময় লেখা থাকে যে বন্ধ সিম চালু করলেই 300% বোনাস। 300% মানে 300 টাকা না, 3 গুণ। বলেন 500% মানে 5 গুণ, এবং 200% মানে দ্বিগুণ। এক্স্যাক্টলি 100%-এর উপরে হয় না। কারণ একটা মোবাইল যখন চার্জ হয় 100%-এর উপরে হওয়া সম্ভব না। বা একটা মানুষের শরীর যখন পুড়ে যায় তখন বলে যে 20% পুড়ে গেছে, এটাও পার্সেন্টেজে বলে, সবই পার্সেন্টেজ। মৃত্যুর সংখ্যাটা, করোনায় যখন মারা গেল সব সংখ্যাকে একসাথে নিয়ে আসে, কমন একটা সংখ্যা সারা বিশ্বের জন্য, ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয়। তাহলে 20% পুড়ে গেছে শরীরের, 15% পুড়ে গেছে, 12% পুড়ে গেছে। কিন্তু এটা কি কখনো পসিবল একজন মানুষের শরীরের 150% পুড়ে গেছে? 100%-এর উপরে কোনো কনসেপ্ট নাই। যেমন পাস ফেল সব 100-র নিচে। এইচএসসি পরীক্ষায় 79% পাস করলো, বাকিরা ফেল। এটা কি সম্ভব যে 100% পরীক্ষা দিছে, এখানে পাস করছে 110%, বাকিরা ভূত আর জিন এরা পরীক্ষা, 10% ভূত ছিল? এটা সম্ভব? হ্যাঁ, তাইলে যখন 200%, 300% আমরা এগুলো দেখি তখন আমরা জানি 100%-এর উপরে হয় না, মানে প্রকৃত ভগ্নাংশ এর নিচে। ওগুলা বলেন অপ্রকৃত ভগ্নাংশ, বলেন অপ্রকৃত মানে এক। যেমন ভগ্নাংশের সর্বোচ্চ মান বলতে আপনি কি বুঝতেছেন? সব 1 থেকে মাইনাস, এরকম। আর 1-এর উপরে যে ভগ্নাংশ সেটা নামে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত মানে প্রকৃত না, ঠিক ওই পার্সেন্টেজটা প্রকৃত না। এখন কথা হচ্ছে, যদি শতকরা লিখে ফেলেন আপনি, যেমন শতকরা লাভ, লাভ ক্ষতির অঙ্কে আছে, শতকরা লাভ ক্ষতি বের করো, সবকিছু শতকরা করা যায়। যেমন 300 টাকায় লাভ হলো 12 টাকা, মানে আপনি কত ইনভেস্ট করছেন? 300, ক্রয় মূল্য বা ইনভেস্টমেন্ট বা উৎপাদন খরচ, সেখানে লাভ হয়েছে কত? তাহলে 100-তে কত হয়েছে? এই দেখেন, খেয়াল করেন, এইভাবে করতে হবে। আগে একটা ভগ্নাংশ বানাইতে হবে। বলেন 300-তে 12, এটা আসছে ঐকিক নিয়ম থেকে যে 300 টাকায় লাভ হয় 12 টাকা, 1 টাকায় কত, 1 লিখলেই ভগ্নাংশটা হবে। দেন 100 টাকায় কত। এখন আসেন, রেজাল্ট আসছে কত? 4 টাকা। তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমি পার্সেন্টেজ দিলাম না কেন? এই যে এখানে কি লেখা আছে, তাহলে একই বাক্যে শতকরা এবং পার্সেন্টেজ দুইটা বসে না, এটা না বাহুল্য দোষ বলে। আমি বুঝতে পারছি? বলেন যে কোনো একটা। হ্যাঁ, শতকরা না থাকলে আপনি অবশ্যই 100% দিবেন, আর যখন শতকরা লিখবেন তখন আবার পার্সেন্টেজ দিবেন না। কারণ আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা যে কোনো একটা দিয়ে বোঝানো যাচ্ছে। যেমন শতকরা 10% বলতে কোনো গাণিতিক বাক্য নাই, যদি কেউ লিখে তাহলে ভুল লিখছে। লিখতে তো পারবেই, অধিকার নাই, তারপরে অনধিকার চর্চা করছে, এরকম লিখে ফেলছে। মানুষ লিখতে তো পারবেই, সে তো সবই লিখতে পারতেছে, কিন্তু ভুল লিখছে আর কি। আর আমি যদি বলি কেউ লিখতে পারবে না, এটা তো ভুল হলো। লিখতে পারবে না কেন? মানুষ সবই তো লিখতে পারবে, সে লিখতে পারবে, কিন্তু ভুল ভুল। কেন ভুল বুঝাইতে পারছি? এটা কি লিখছি, শতকরা 10 মানে বলেন 100-তে 10, আবার 10% মানে 100-তেই 10। তাহলে আপনি বললেন 100-তে 10 আবার 100, 100-তে 10 দুইবার বলছেন। এই সবাই বুঝছেন বুঝছেন? এই যে আমি দুইবার বুঝছেন বুঝছেন বললাম, তো কি হয়েছে এটা? তাহলে এটাও যদি বলেন 100-তে 10, 100-তে 10, বুঝছেন বুঝছেন? বলেন বলেন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এটা এরকম হয়ে গেছে ডায়লগটা। তো বারবার বললেও কি নতুন কিছু তো আর বোঝাচ্ছে না। তেমনি সুদের হার, সেগুলোতে এই কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে? তাহলে মূলত 100% মাথায় রাখবো, কিন্তু যখন আমরা লিখে ফেলবো কি, তখন আর শুধু 100 দিয়ে দিই, মানে ওটা আবার দুইটা দিলে ভুল হয়ে যাচ্ছে, বাহুল্য দোষ হয়ে যাচ্ছে। মানে যে আমার এই কথাগুলো কি পরিমাণ মানুষ বুঝতে পারছে সেটাও শতকরা করে দেয়া যাবে তাকে। হ্যাঁ, ধরেন আমার কথাগুলো বুঝতে পারে, আমি একটা জরিপ করছি কতজনের মধ্যে, 20 জনের মধ্যে জরিপ করছি। 20 জনের মধ্যে ধরেন আমার কথাগুলো বুঝতে পারে 17 জন মানুষ। কতজন? 17 জন মানুষ আমার কথা বুঝতে পারে, আর 3 জন কোনো কমেন্টস নাই। তাহলে 20-এ বুঝে কতজন? এটাই এখন 100 বানায় দেওয়া যাবে। তাহলে আমরা লিখবো যে শতকরা বুঝতে পারে
বুঝে, ঠিক আছে, এটা লিখবো। এখন এটা লিখবো, কিন্তু কত লিখবো, কারণ এখানে কি লিখছি। হ্যাঁ, তাহলে এই জন্য আর পার্সেন্টেজ দিলাম না। শতকরা বুঝতে পারে 85, 85% লোক আমার কথা বুঝতে পারে, এরকম একটা বিষয়। তাহলে যে কোনো একটা সংখ্যাকে 100-তে কনভার্ট করা যাচ্ছে। বলেন বড় সংখ্যাকে, বলেন, মানে বড় ছোট, দেখেন, মানে বড় ছোট যে কোনো সংখ্যাকে 100-তে নিয়ে আসে, এটাই শতকরা। তার মানে 5 লক্ষ টাকাকেও আমি 100-তে নিয়ে আসতে পারবো, আবার 5 টাকাকেও, 5 জনের একটা জরিপকেও আমি 100-তে নিয়ে দিই। এই কাজ অনেকেই করে, কিন্তু অনেকে বুঝে না। একটা গান কবিতা লিখে 10 জনের কাছে যায়। ধরেন আপনি একটা কবিতা নিয়ে 10 জনের কাছে গেলেন, 10 জনের মধ্যে কবিতাটা পছন্দ করলো 7 জন, 10 জনের পছন্দ করলো কতজন? এই জরিপটাকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করে দিলেন, যে 100% দিয়ে দিলেন। তাহলে কত হয়ে গেল? 70% আপনার কবিতা বুঝে। এখন আপনি প্রোফাইলে লিখে দিলেন, হ্যাঁ, আপনার প্রোফাইলে লিখে দিলেন যে আমার কবিতা 70% মানুষ পছন্দ করেছে। তার মানে এই না যে আপনি 100 জনের কাছেই গেছেন এবং ঠিক 70 জনই পছন্দ করছে। বিষয়টা এমনও হইতে পারে যে 10 জনে কয়জন। হ্যাঁ, এইভাবে এই পার্সেন্টেজ বিষয়টা এরকম একটা রেশিও, বলেন আনুপাতিক বিষয়, 100% অনুপাত। তাহলে আনুপাতিক ভাবে বুঝতে হবে এটা। আবার তার মানে এও না যে আপামর জনগণ, এই 16-17 কোটি মানুষের, টোটাল মানুষের 70% আপনার কবিতা পছন্দ করছে, এমনও না। আবার অনেকে ভাববে যে পুরো বাংলাদেশের 70% মনে পছন্দ করছে। ঠিক জরিপগুলো এরকম হয়, 200 জনের মধ্যে একটা ভোটাভুটি হয় আর এইভাবে বলে এত পার্সেন্ট ভোট পড়ছে। তখন মনে হয় যে আরে এত পার্সেন্ট ভোট কিভাবে পেলো, আমি তো দিলামই না ভোট। বুঝেন নাই? অমুকের পক্ষে 90% ভোট পড়ে গেছে, তাহলে আমি কোথায় ছিলাম? এটাই যেরকম 200 জনের মধ্যে এটা হইতে পারে, তাই না? ওকে, ঠিক আছে, এবার আমরা মূল অধ্যায়ে ঢুকতেছি। শীত আছে না, আধা ঘন্টা বেসিক আলোচনা করছি, আসলে এখানে তেমন কোনো বেসিক নাই, আধা ঘন্টাই বেশি হয়েছে। আর যেটাতে দরকার সেটাতে 1 ঘন্টাও আমি আলোচনা করি, সবাই জানে। যেমন সকালের ক্লাসটাতে তো 1 ঘন্টা আলোচনা করছি আমি, এখানে অনেকে উপস্থিত। যেটা বেসিক 1-1.5 ঘন্টা পার হবে, ওই 1.5 ঘন্টাই বেসিক পড়াবো, কোনো সমস্যা নেই। ক্লাস বাড়লে আধা ঘন্টা বাড়ে, কিন্তু এটাতে তো 100রই খেলা, তবে খেলা দুইটা, সামনে যাওয়ার পিছনে আসে, এটা বুঝতেই পারতেছেন। হ্যাঁ, বলেন, শতকরা ভাঙানো আর বানানো, মানে ডলারকে কনভার্ট করে টাকা বানাও, আবার টাকাকে ডলার বানাও, ওই ওই কাজটাই মেন কাজ। এছাড়াও আরো শর্টকাট বিভিন্ন টেকনিক শিখতে হবে, ক্যালকুলেশন আছে। প্রথম একটা অঙ্ক আছে, দেখেন, রুল 1-এ। ছোট ম্যাথ, মানে এই যে রুল 1-এই 3 রকম ম্যাথ আছে। একটা হলো এক্স এর ব্যবহার, মানে নর্মালি আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন, একটা এক্স ঢুকিয়ে দিয়ে এক্স ধরে আপনি অঙ্কটা করে ফেলতে পারতেন। এরকম অনেক ম্যাথ আছে, আমি জাস্ট কয়েকটা দিচ্ছি, ক্লাসে বেশি করানো যায় না। আরেকটা কনসেপ্ট হলো পার্সেন্টেজের সহজ ক্যালকুলেশন, বলেন ভাঙানো। এই ভাঙানোটাই কে কত দ্রুত ভাঙাইতে পারে, কারণ আমি 5-10 সেকেন্ড শিখাই দিব system, যে কোনো ম্যাথ, এই যে যেটাই বলুন এটা। আরেকটা আছে ওই যে বানানো, উল্টা, মানে এখানে সব অঙ্কেই পার্সেন্টেজ আছে, দেখেন কি আছে, পার্সেন্টেজ, জাস্ট রেজাল্টটা কি। কিন্তু পরের পেজে দেখেন, এখানে প্রশ্নের মধ্যে কোনো পার্সেন্টেজ নাই, বরং লাস্টে প্রশ্ন করতেছে ও পাশের হাতটা কত, মানে তুমি বানাও, এটাও 5 সেকেন্ড হয়ে যাবে। অলরেডি 2-1টা অঙ্ক করে দেখেছি না, ওই যে শতকরা বুঝতে পারে, ওই অঙ্কটাই ওইটা। হ্যাঁ, সুদের হার, শতকরা লাভ, এগুলা শতকরা পাস ফেল। তা আমরা প্রথমে এখান থেকে শুরু করি। 12-এর কত শতাংশ, 12-এর কত শতাংশ কি হবে? 18 হবে, 35তমতে আসছিল। তাহলে আমরা লিখবো 12-এর X%। কত মানে কি, আর শতাংশ মানে পার্সেন্ট, X%। কত মানে এক্স, যদি অনেক সময় পার্সেন্টেজটা থাকে, হ্যাঁ, যেমন এখানে বলছে কোন সংখ্যা, কোন সংখ্যা তোর X% ধরবো না, হ্যাঁ, X-এর 8%, এভাবে ধরবো, এখানে শুধু এক্স ধরবো।
আর এখানে কত বলে আবার কি বলছে, এই জন্য X% হবে, এটাই এখানে লেখা আছে। তাহলে 1 নম্বর রুল 1-এর, আচ্ছা একটু মোটা করে দিচ্ছি আমি। 12-এর কত শতাংশ 18 হবে, এক্ষেত্রে আমরা লিখবো 12 মানে 12, এই যে এর মানে ইন্টু কত মানে এক্স, শতাংশ মানে 100 ভাগের 1 ভাগ, সমান 18 মানে 18, এই যে 18 লিখবো। উভয় পক্ষকে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে 3, এটা হবে 2, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাকেই 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দ্বারা 12 কাটলে থাকবে 2, 18কে কাটলে থাকবে 3। 2 দ্বারা তো অবশ্যই এটা কাটা যাচ্ছে, 50। আর এই 3-এর নিচে মনে মনে কি আছে, 1 আছে। এবার দেখেন এই এক্স, এক্স আগে 1-এর সাথে গুণ হবে, তারপরে দিক দিয়ে আর গুণ হবে, গুণ হয়ে এখানে রেজাল্ট হবে এক্স বামে, আর ডানে আর গুণ করলে কত, 150। এটাই আনসার। শুদ্ধি পরীক্ষাও করতে পারবেন। মানে 12 থেকে 18 বেশি না, কত বেশি বলেন, 6 বেশি, 6 বেশি না। তাহলে যে কোনো সংখ্যায় নিজে নিজের 100%, এই কথাটা আমি একটু আগে বলছিলাম। বলেন, যে কোনো কিছুই নিজে নিজের 100%। 12 তো নিজে নিজের 100%, আর বাড়লো কত, 6 বাড়লো, আর 6 মানে তার অর্ধেক বাড়লো। আর অর্ধেককে পার্সেন্টেজের ভাষায় কি বলি, 6 তো 12-র অর্ধেক, আর অর্ধেক মানে 50% বাড়লো। তো নিজে 100% ছিল, মানে তার 100% আরো 50%, তাহলে বিষয়টা হয়ে গেল 150%। এটা বলি 150% বলতে বুঝতে পারছে নিজে উপস্থিত আরো অর্ধেক বেশি উপস্থিত। তাহলে যে কোনো সংখ্যা 150% যদি বের করতে বলে, ধরেন 40-এর 150% কত, এটা এমনি করতে পারবে, তাই না, অর্ধেক দিয়ে দিলে হচ্ছে, এটাই। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করেন। আর যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে আরেকটা অঙ্ক করব, পরে দেখাচ্ছি থিঙ্কিংটা কেমন হওয়া উচিত। যেমন 3 নাম্বার করেন, 2-3টা করি আগে। হাফের শতকরা কত 4-এর 3 হবে, দেখেন একটা আছে, হাফের শতকরা কত, তার মানে আবার X%। কত বলছে নাকি শতকরা কত বলছে, লেখেন হাফের X%, X/100 সমান 4-এর 3। বীজগণিতের মতো আর কি, এটা একটা বীজগাণিতিক ফ্লেভার, একটা এক্স ঢুকে গেল মানে বীজগাণিতিক ফ্লেভার, পাটিগণিতের ভিতর বীজগাণিতিক সমীকরণ তৈরি করে এক্স এর মান বের করলে অঙ্ক শেষ। হ্যাঁ, ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। তাহলে প্রশ্নটা কি ছিল, হাফের কি কি বলছে, এই যে শতকরা কত 4-এর 3। তাহলে হাফ মানে লিখবেন হাফ, এর মানে ইন্টু শতকরা, মানে আগে পরে এগুলো সমস্যা নাই, ওই তো X% আর পার্সেন্টেজ একই কথা। আপনি যদি X% লেখেন তাও মিলবে, আর যদি %X লিখেন তাও মিলবে, কারণ গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে এলোমেলো করলেও রেজাল্ট একই থাকে। বলেন, গুণ এবং যোগে আগে পরে এটা কোনো বিষয় না, মানে নতুনত্ব সৃষ্টি করে না, মান একই থাকে। বিয়োগ আর ভাগে টোটালি উল্টে যায় কনসেপ্ট। এবার একটা কাটাকাটি দেখেন, 4 দিয়ে 100 কাটা যায় 25, এই কাটাকাটি গুলো কাজে লাগবে। এভাবে আসলে কেউ কাটে না। আমরা জানি ভগ্নাংশ কাটাকাটির একটাই সিস্টেম, বলেন লব হর, লব আর হরে কাটা যায়। তার মানে আমি লব আর হরেই কাটছি, কিন্তু দুই পাশে হর দেখা যাচ্ছে না, এটাই লব হর। কারণ এক পাশের যে কোনো একটা হর অন্য পাশে লবের মতো আচরণ করবে, লব। আপনি এই 4-কে যদি এই পাশে কল্পনা করেন, তাহলে 4-এর পজিশন নিচে হবে না, হবে উপরে, তখন কাটলে এটাই আসবে।
শুধু নদী পার হইতে দেরি, মানে এটা নদীর দুই পার ধরছি আমি, জাস্ট নদীটা পার হয়ে এদিকে আসলে সে এখানে বসবে, তারপর এটাই চলে। একইভাবে উপর উপরেও কাটা যাবে, উপর উপরে কাটলে সবই লব হরেই কাটতে পারে। এক পাশে লব হর আর দুই পাশে হরে হরে, ওইটাই লবে হরে, বা লবে লবে মানেও লবে হরে, দুই পাশে লবে লবে মানেও এক পাশে লবে হরে বুঝাচ্ছে। বলেন হরে হরে, লবে লবে, সবই হরে লবে। এইবার অঙ্ক হবে, এই দেখেন, এখন তো আর কিছু নাই, এই দুইটা তো গুণ হবে, কারণ এটা তো একই একই সাইডে আছে, একই পজিশনে, হরে হরে এক গুণ হবে। 50 এক্স থাকলো, 25 × 50, আবার আর গুণ হবে, একই রেজাল্ট, এই করে ফেললাম। তো এই ধরনের কাটাকুটি আমরা পরে আরো পাবো বিভিন্ন অধ্যায়ে। এখানে এই কাটাকাটিটা একটু শিখতে হবে সুন্দর একসাথে। অনেকে করে কি যে সব এক পাশে নিয়ে তারপর কাটে, দেরি হয়। আবার স্যার আসতে অনেক দেরি হবে, এতক্ষণ ওয়েট করারও সময় নেই, স্যার কখন আসবে, কে বসে থাকবে আগেই, বুঝেননি? সব এখন আগেই। লেখেন একটা লেখেন, দেখবেন ঈদ ঈদ ঈদের দিনও মানুষ বেশি মজা করতে পারে না, আগের দিনই মজা করে ফেলে। ঈদ ঈদ উদযাপন হয়ে যায় আগের দিন, অনেকে 2 দিন আগের থেকে ঈদ মুবারক লেখা শুরু করে। ঈদ 20 তারিখ, 18 তারিখ রাতেই দিছে ঈদ মুবারক, এটা হইলো? হ্যাঁ, এখন আগে জানাতে গিয়ে তো দিনটাই তো নষ্ট হয়ে গেল, মানে অন্য দিনে আপনি এটা করছেন, জন্মদিন 10 তারিখ, 9 তারিখে, এই শুভ জন্মদিন, মানে আমি আগে দিলাম তোমার, এইভাবে অতি করতে গিয়ে, আগে আগে দিতে গিয়ে পুরো ডেটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি অন্য একটা দিন ঈদ মোবারক জানাইছেন। আমরা এই অঙ্কটা করব, এই যে লাস্টে আছে না, কি আছে এটা দেখেন, 30% of 10 is 10% of হুইচ, মানে এটা ইংলিশ ভার্সনে আসছিল 28তম, 28তম এবং 29তম, এই দুইটা বিসিএস টোটালি ইংলিশ ভার্সনে হচ্ছিল। আচ্ছা এটা একটু দেখাই, ওই একই ভাবে লিখে দিলে হয়ে যাবে। 6 নাম্বার, 30% of কি বলেন, 10 ইজ 10% of হুইচ, এরকম একটা শব্দ আছে, তার মানে আমরা ওই জায়গাটা এক্স ধরে ফেলবো। আচ্ছা লিখি, প্রশ্নটা লিখলাম, 30% মানে কি বলেন, 30, আর পার্সেন্টেজ মানে আলাদা, আমরা কি বুঝেছি, 1/100, অফ মানে আবার ইনটু, সব গুণ আছে এই পাশে, গুণ, ইজ মানে এই ইজ ইকুয়াল টু এরকম বোঝাচ্ছে, 10%, 10, এই যে পার্সেন্ট মানে আবার 1/100, আবার অফ মানে আবার ইনটু, হুইচ মানে এক্স। এখন দেখেন, এই 10 10 কাটা, 1/100ও কাটা, এই এক্স এর মান 30, অঙ্ক শেষ, এই যেটাই রেজাল্ট। তবে আসলে এখানে মানটা কত ছিল এটা সম্পর্কে এখন ধারণা দিব, আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। আর এখানে একটা গুণ আছে, এই গুণটা সম্পর্কে বলি। যেমন যদি একই সংখ্যা থাকে, যেমন 2 3 4, যেই রেজাল্ট, যদি আমি উল্টায় পাল্টায় দেই 4 3 বা 4 2 দিলাম আর 3 পিছনে দিলাম, তাহলে একই রেজাল্ট হবে না? বলেন এখানে কয়জন আছে, আপনারাই বলেন, এখানে 3টা সংখ্যা আছে না, 1 2 3, ওখান থেকে আমি 2টা আগেই দিয়ে রাখলাম, কথার কথা, ধরেন 2 3 4, আর আমি দিয়ে রাখলাম যে 4 এবং 2 দিয়ে বললাম এখানে কত, এই প্রশ্নটা এটা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু অনেকেই বুঝবেন না যে এটা এটা 3টা সংখ্যা এই পাশে গুণ দিয়ে আমি ওখানে 2টা দিয়ে রাখছি, এই 2টা দিয়ে রাখছি, অলরেডি 2টা দিয়ে রাখছি, দিয়ে বলছি বলো তো এখানে কত, 3। এটা তো বুঝে যাচ্ছে এটা 3 হবে, আর কোনো সংখ্যা দিয়ে কেউ মিলাইতে পারবে না, তাহলে এটাই এখানে বলছে। দেখেন, বুঝার মতো মানুষ কম আছে, বলেন এটা একটা সংখ্যা, বলেন এটা একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, এটা ডলারে আছে, কিন্তু টাকা ডলার সবই তো সম্পদ বা সম্পত্তি,
ঠিক আছে? তাহলে এইটা, এটা একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, এটাও তো একটা সংখ্যা, আর সবার মাঝখানে গুণ আছে। আবার এই তিনজনের মধ্যেই কিন্তু দুইজন আবার এই পাশে দিয়ে দিয়ে রাখছে। তাহলে তার আরেকজনই ওটা রেজাল্ট হবে, আর কেউ হওয়ার সুযোগ নাই, 30 হবে রেজাল্ট। ওই যে ওইটার এটা মিলে নিলে হচ্ছে। এইভাবে যত অঙ্ক আছে, যদি তিনজনের দুজনই থাকে আর সব গুণ, তাহলে আরেকজন বসে দিলে হইল। হ্যাঁ, ওটা তো ব্যাংক জবে প্রচুর আসছে, দেখেন 5-এ, এটা ব্যাংক জবে প্রচুর আসছে। এখানে এক্স একটা সংখ্যা হইতে পারে, এটা আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন। এটাকে আমি নাম দিয়েছি ব্ল্যাঙ্ক চেকের মতো আর কি। এক্স একটা সংখ্যা, পার্সেন্টেজ একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, এই সবগুলো গুণ আছে। এই তিনজনের মধ্যে আবার এখান থেকে দুজন আবার এখানে গুণ করে রাখছে, তাহলে আরেকজন ছাড়া আর কোনো ওয়ে নাই আসলে। তো এটা আসে। আর এক্স ওয়াই মানে যে এটা আমি ইচ্ছা মতো ভ্যালু বসাইতে পারছি। এক্স ওয়াই মানে কি, যে কোনো সংখ্যা বসাইতে পারে, নির্দিষ্টতা নাই আর কি। মানে আপনি এখানে 50-80 দিয়ে বানাইতে পারতেছেন, যেমন আমার ইচ্ছে হলে এখনই আমি অঙ্ক বানাইতে পারবো। কিরকম? ওটা একটা সূত্রের মতো হয়ে গেছে। যেমন দেখেন, 50% অফ 80 ইকুয়াল টু 80% অফ ড্যাশ। এই যে যদি এরকম থাকে, দুটো অঙ্কের মিনিং ভিন্ন, বলেন 1, 2, 3, তিনটাই সংখ্যা, এটাও সংখ্যা। হ্যাঁ, 0.01 এটার মান, 100 ভাগের 1 মানে 0.01, খুব ক্ষুদ্রতম সংখ্যা। ওই তিনটার মধ্যে আবার দুজন অলরেডি আছে, তাহলে আর কোনো উপায় নাই। মানে এখন ক্যালকুলেটর যদি এই তিনটা গুণ করি, যা আসবে এই তিনটা একই আসবে, কারণ একই তো সংখ্যা। আবার অন্য সংখ্যা দিয়ে ওটা মিলানো যাবে, কিন্তু এখানে তো বাধ্য করা হচ্ছে, দুজন অলরেডি দেওয়া আছে, এখান থেকে দুজন দেওয়া আছে। কোন সংখ্যার কোন পার্সেন্টেজ অন্য সংখ্যার অন্য পার্সেন্টেজের সাথে মিলবে, এটা তো মিলবে, এটা তো অনুপাত। যেমন 4-এর 2, এটা একটা ভগ্নাংশ মানে হাফ, আবার 10-এর 5 এটা একটা ভগ্নাংশ মানে এটা হাফ, এটাও হাফ। তাহলে একটা রেশিও তো আরেকটা অন্য দুইটা সংখ্যার রেশিওর সাথে মিলেই, তাই না? এরকম আর কি। তাহলে অন্য সংখ্যার সাথে মিলতে পারবে, কিন্তু এটা তো বাধ্য করা হয়েছে। এবার ক্যালকুলেশন শিখানে দেখেন, বলেন পার্সেন্টেজ দিয়ে 2 শূন্য কাটা, বলেন। হ্যাঁ, যে এটা লাভ হবে, এখান থেকে এটা নিবেন, নিয়ে পরের অঙ্কে যাচ্ছি। কেন পার্সেন্টেজ দিয়ে 2 শূন্য কাটা যায়, আপনারাই বলেন। পার্সেন্টেজ মানে নিচে 100, তো ওই 100 দিয়ে 2 শূন্য কাটা যাবে না। কিন্তু অনেকেই করে কি, আগে 100টা লেখে, নিচে 100 লেখে, ওটাই তো নিয়ম, লিখে পরে কাটে। ওই যে আমার কথা, যে একটু পরে তো সে কাটা যাবেই, তাহলে আগেই কেটে দিলাম। এই যে এক লাইন, এক লাইন বেশি ভাবতে পারাটাই এখানে আরেকটা যোগ্যতা। পরে এভাবে ধীরে ধীরে ভাবতে শিখাবো, একটা লাইন কমে যাবে, একসময় অনেক লাইন কমে যাবে, দূরে ভাবতে হবে। পার্সেন্টেজ দিয়ে 2 শূন্য কাটিয়ে দেখেন, এবার আপনি ক্যালকুলেটরও কাজটা করতে পারবেন, এই তিনটা যদি গুণ করেন, কারণ ক্যালকুলেটরে তো এখানে সংখ্যা দেওয়া লাগতেছে না। 50 × 80 × বাটন, বাটনে দিলেই 40 চলে আসবে। এই দেন, 5 আর 8 40, এই পাশে হলো 40। এখন অনেকে বলতে পারেন, যদি 2 শূন্য না থাকে, 2 শূন্য না থাকলে আপনি 1 শূন্য থাকলে একটা কাটবেন, আর এক ঘর বামে দশমিক দিবেন, লেফটে ঢুকবে পয়েন্টটা। যদি কোনো শূন্যই না থাকে, তাহলে 2 ঘর বামে পয়েন্ট দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আগের অঙ্কের রেজাল্টটা সহ আমি দেখা দিচ্ছি, বলেন। এই যে এখানে বলেন, দুইটার রেজাল্ট মানে মিনিং কিন্তু ভিন্ন, আপনি বারবার বুঝাচ্ছি, মিনিং ভিন্ন, রেজাল্ট একই। বলেন 80-এর 50%, এটা একটা মিনিং আর কি। 80 একটা সংখ্যা, তার 50% সেটা 40। আর বলেন 40, হ্যাঁ, বলেন 50 একটা সংখ্যা, তার 80%, সেটা তো অন্য একটা মিনিং, কিন্তু রেজাল্টটা সেম। এই কারণটা তো আমি ব্যাখ্যা করছি, গুণ। বুঝতে পারছেন কিনা? গুণের কারণে এটা হয়েছে। তাহলে এখানে দেখেন, মিলে দিচ্ছি,
তাহলে আমরা তো জানলাম এটা সমান, কিন্তু কত সেটাও আমরা এখন জানবো। পার্সেন্টেজ দিয়ে কয় শূন্য কাটা যায়। তাহলে আপনি আগেই বুঝে ফেলছেন যে 10-এর 30% মানে মূলত 3। তাহলে কার 10% ওই 3 হবে? মানে আপনি তো বুঝছেন যে এখানে 3 হলে ওখানেও 3 হবে, কারণ বিশেষ ইকুয়াল। কিন্তু এই পাশের মানটা তো আমি জানি 3, ওই পাশেও হবে 3। কিন্তু প্রশ্ন বলতেছে বলো তো কার 10% 3। তাহলে কার কোথা থেকে 2 শূন্য কাটলে 3 থাকে? মানে পার্সেন্টেজ আছে না, এর কারণে 2টা শূন্য কাটা যাবে, অলরেডি একটা কাটছি। তা আরেকটা কাটার পরে 3 হবে, এরকম সংখ্যা তো অপশনের দিকে তাকালেই দেখে দেবেন 30 আছে। তাহলে ওখান থেকে 0টা কাটলেই কত হয়ে যাচ্ছে? 3। প্রথমে আপনি এখান থেকে বুঝতে পারবেন এটা 3, তারপর বুঝতে পারবেন এখানেও 3। আবার পার্সেন্টেজে 2 শূন্য কাটা যাবে, একটা অলরেডি আছে। তা আরেকটা শূন্য কাটলে 3 হয় এমন সংখ্যা কি আছে? ওই 30 আছে। বিভিন্ন ভাবে বুঝে যাবে, বুঝলেই বুঝ পাতা, একটা বিখ্যাত প্রবাদ। চলে নিচে চলে যাই। যারা বুঝার বুঝছে, আর কিছু মানুষ জীবন দিলেও বুঝবে না, মাঝখান থেকে আবার জীবনটাই নষ্ট হয়ে যাবে। অন্তত ওটা থাকুক। কে পার্সেন্টেজের সহজ ক্যালকুলেশন, এটা এখন মজা পাবে না। দেখেন বড় বড় ম্যাথ, আরো অনেক বড় বড় ম্যাথ আজকে ব্যাখ্যা দিব, ওই ওই ডিপে যাবে। এটা তো ছোটখাটো আলোচনা, এখানে যদি কেউ আটকে থাকে, সমুদ্র পাড়ি দিবেন কিভাবে যেখানে আপনি নর্দমার খাল বিলে আটকে যাচ্ছেন? এগুলো ডোবা নালা আলোচনা। সমুদ্র রয়ে গেছে, সমুদ্রের নিচেও নিয়ে যাব, ডুবো দিব, সবই হবে। সময় লাগবে, আর ধীরে ধীরে প্রস্তুতি নেন। এই যে অঙ্কটা দেখেন, কমিশনের হার কত বলেন? হার মানে কি? হ্যাঁ, এটা 100-তে। আর এখানে কত আছে? 2000 টাকা মূল্যের জিনিস বিক্রি করে কত টাকা কমিশন পাওয়া যাবে, এটা লেখা। এখন একবারে শিখেন। 8 নম্বরে দেখেন, লেখেন 2000-এর কত পার্সেন্ট? 4.5%। এই যে, মানে এটা গুণ করে দিবেন, এর লেখা লাগবে না, ইন্টু দিয়ে। 2000 সংখ্যাটার 4.5% নর্মালি ক্যালকুলেটর চাপলেই চলে আসে। ওটাই তো করবো, আমরা ওটাই তো করব, যে নর্মালি এটা ক্যালকুলেটর চাপলেই চলে আসবে, ক্যালকুলেটর কনসেপ্ট। কিন্তু আমরা শিখলাম কি? কিন্তু ওই যে আগে যে এক লাইন ওয়েট করা লাগতো আপনার, ওটা থেকে বেঁচে গেলেন। 4.5-এর ডাবল হলো 9, আর 0 এই শেষ অঙ্ক হয়েছে, এটাই রেজাল্ট। তাহলে 2000-এর 4.5% পৃথিবীতে 90 টাকা বোঝাচ্ছে। এটা বের করতে 5 সেকেন্ডে বেশি লাগার কথা না, বা 10 সেকেন্ডই লাগলো। কিন্তু যার অনেক লেখা লাগতেছে, তার মানে সে মূল সিস্টেমের মধ্যে না, ঐকিক নিয়মে আটকে গেছে মানুষ। এভাবে লেখে যে 100 টাকায় কমিশন 4.5 টাকা, মানে মূলত কমিশনটা প্রতি 100-তে, 100-তে দিবে 4.5। তাহলে 1 টাকায় কত দিবে? 2000 টাকায় কত দিবে? এই কনসেপ্ট। এইভাবে লিখে যদি আপনি পার্সেন্টেজ সব বের না করতে পারেন, পরে আমার সাথে কথা বলবেন, আগেই কেন? যেমন এই দেখেন, একটা বিসিএস এ আসছিল একটা ম্যাথ, কততম? 36তমতে আসছিল। ম্যাথটা কি? 350 টাকা দরে কয় কেজি মিষ্টি কিনে? 350 করে 3 কেজি মিষ্টি কিনে কত টাকা হারে ভ্যাট? ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? তো এটা যে কোনো বইতে 5-6 লাইনে করছে। প্রথমে 1 কেজি মিষ্টির দাম থেকে 3 কেজি বের করছে, সব ঐকিক নিয়ম। 1 কেজির দাম 350, তাইলে 3 কেজি কত? আবার প্রতি 100-তে ভ্যাট হলো 4 টাকা, একে কত এবং টোটাল মিষ্টির মূল্যের উপর কত? এই হলো 5-6 লাইন ম্যাথ। আর আমি 1 লাইনে করে দিচ্ছি, পছন্দ হলে আপনি এভাবে করেন। 350 করে কয় কেজি মিষ্টি কিনছেন, আর টোটালটার উপরে কয় পার্সেন্ট ভ্যাট? আসলে গুণ করলে হয়ে যাচ্ছে, কোনো এটাই প্রিলির জন্য নতুন করে অঙ্ক শিখতে হয়। আগের বই টই গাইড এগুলো ছিল না, এখন নতুন স্টাইল। এখানে এই কাজ, কোথায় কি কাজ দেখাই দিব, মনে রাখলি 10 সেকেন্ড। 50 দ্বারা কাটলে এটা 7, এটা 2। এই 2 দিয়ে 4-কে কাটলে আবার 2, 3-7 21 দুগুণে, 3-7 21 দুগুণে কত? 42। এটা result।
তো গাইড বই বা কোথাও তো এভাবে করতে পারে না এভাবে। হ্যাঁ, তো বুঝায় বুঝায় করায়, হুট করে এরকম লিখলে কেউ বুঝবেই না। এভাবে করাইতে হবে যে 1 কেজি, আবার হুট করে 3 × 350 দেখে বলবো ও মা 350 সাথে 3 কোত্থেকে আসলো। এই জন্য আগে লেখে 1 কেজির দাম 350, এই কারণে 3 কেজির দাম এত, এবেলে। আর বুঝাই যে প্রতি 100-তে 4 টাকা, একে কত, ওই 1050 টাকা কত, বুঝছেন কিনা? এরপরে একটা আছে, এটা বোর্ড বইয়ের ম্যাথ, এই যে বোর্ড বই থেকে আসে, যেমন পরের পেজে দেখাবো না, এই ফলের অঙ্ক, গতবারও প্রাইমারি পরীক্ষায় আসছিল, ফল পচে যাওয়ার অঙ্ক। এই যে মিঠু মিষ্টির দোকান থেকে প্রতি কেজি কত করে, কয় কেজি সন্দেশ ক্রয় করলো, ভ্যাটের হার কত, হার মানে বুঝতে পারে প্রতি 100-তে 4, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে, মানে এখানে মিষ্টির দামও দিতে হবে, আবার সরকারকে ভ্যাটও দিতে হবে। আগেটা হলো শুধু ভ্যাট, ভ্যাট দিয়ে তো আর আপনি মিষ্টি কিনতে পারবেন না, কারণ মিষ্টির দামই তো আছে 1050 টাকা, আর ভ্যাট আসছে কত মাত্র। তো ভ্যাট তো আর দোকানদার পাবেই না, এটা চলে যাবে তো গভর্নমেন্টের কাছে। আর এখন বলতেছে সে তাহলে টোটাল কত দিবে, এটা এভাবে করতে হবে। 10 নাম্বার, এটা এভাবে লিখবেন যে 250 করে 2 কেজি সন্দেশের দাম আসলো, এটা দিতে হবে, প্লাস আবার দেখেন আবার নতুন করে শুরু করতে হবে, 250 করে 2 কেজির উপর 4% যত আসে তা দিতে হবে। এভাবে লিখতে পারলে পারবেন তাড়াতাড়ি, নাইলে নাই। তার মানে আমি ব্যাখ্যা দিচ্ছি, বলেন এটা হলো মিষ্টির দাম, মিষ্টির দাম 500 টাকা, আরে 500 টাকার 4% যত আসে সেটার নাম ভ্যাট, এই মোট পরিশোধযোগ্য টাকা। আর এটা না বুঝলে আপনার বাংলায় সমস্যা, বাংলার দিকে মনোযোগী হতো, ম্যাথ কিছুই না, জাস্ট এই 100 দিয়ে যত ম্যাথ, তেমন কিছু নেই। পেঁয়াজ হলো বাংলা, মূল শত্রু বাংলা, এতদিন যা ক্ষতি করছে বাংলায় ক্ষতি করছে। আপনি ভুল বুঝছিলেন, আপনি ম্যাথকে শত্রু ভাবছিলেন, শত্রু দূরের কেউ না, ম্যাথ তো দূরের লোক, কাছে থাকে না বাংলা, মানে জন্মের পরই শিখছেন বাংলা, বাংলায় ছিল শত্রু, যে যত কাছে সে তত বড় শত্রু। দেখেন 500 যদি রূপ ধারণ করে আর কি, সবাই আবার এরকম না, আবার উল্টা দিয়ে বোঝাতে দরকার নেই। মানে সে যদি শত্রু হয় তাহলে সেই সব থেকে বড় শত্রু হবে, এত বড় ক্ষতি আর কেউ করতে পারবে না যদি সে চায় আর কি। তো 50 দ্বারা কাটলে 5, এটা 2, 2 2 কাটা, তার মানে দাঁড়ালো এখানে মিষ্টির দাম আসছে, সন্দেশের দাম আসছে 500 টাকা, আর 4% দিলে মানে প্রতি 100 টাকায় 4 টাকা দিলে 500 টাকায় 20 টাকা দিবে সে, এই হিসাবে সে দোকানিকে টোটাল কত দিবে শেষ অঙ্ক। ঠিক আছে, এইভাবে আপনি বড় বড় অঙ্ক করতে পারবেন, কোনো ব্যাপারই না। এই যে নিচে একটা আছে, 16তম নিবন্ধনে আসছিল, এটা অনেকগুলো পার্সেন্টেজ দিচ্ছে, কিন্তু এটা যদি আমরা ক্যালকুলেটরে করতাম তাহলে জাস্ট এই যে এর এর জায়গায় একটা গুণ দিতাম, আর যেভাবে আছে সেভাবে, 80 × 75, তারপর বাটনের চাপ, পার্সেন্টেজ বাটন, ইন্টু 25, আবার বাটনের চাপ। তো সেই বাটন ক্যালকুলেটরে আছে, আমরা কি করবো, তো নিচে একটা 100 100 লিখে দিব। আর যদি প্রয়োজনীয় জিরো থাকতো তাহলে আগে সে জিরো নিয়ে মারা যাবে, আততায়ীর মতো, মানে পার্সেন্টেজ মারা যাবে, কিন্তু সে তার যোগ্যতা হলো সে 2টা শূন্য সহ মারা যেতে পারে, তার ক্ষমতা এইটুকুই, 2টার বেশি খাইতে পারবে না, 2টা শূন্য কিনে সে আত্মহত্যা করবে সবসময়, এটাই তার ক্ষমতা। তাহলে আমরা এটাও করবো না, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি, কারণ আমরা বড় ম্যাথ আছে এগুলো ব্যাখ্যা দিব, তো এই ছোটখাটো ম্যাথ এগুলো পারবেন। আর যে ধারণাটা দিচ্ছি ওই দিয়ে আপনি নিজে নিজে ট্রাই করবেন পরে। কি দেখা দিল, এটা এটা একটা মানসিক ভয়। দেখেন, বলেন 80 × 75/100, মানে ক্যালকুলেটরে বাটনটা চাপলে এই কাজটাই হয়। হ্যাঁ, তো সেটা তো আরো বেশি জায়গা লাগতো, আমি তো অল্প জায়গা দেখাচ্ছি, এটাও তো একই, নিচে দিয়ে দিলাম 100। এখন যদি আরো একটা পার্সেন্টেজ থাকতো, আরো 10%, 10/100, এক্স্যাক্টলি সব গুণ করে দিলেই হয়। এটা একটার উপর একটা গুণ বোঝাচ্ছে, বলেন 80 এর 75% যা হবে, তাহলে 80 এর 75% তো এইটা,
তার আবার তো আলাদা আলাদা বের না করে অনেকে 2 ধাপে 3 ধাপে শিখে, আগে এটুকু বের করে, আগে বের করো তো 80 এর 75% কত, মানে এটা একটা ম্যাথ। 80 এর 75% মানেই একটা ম্যাথ। বলেন 4 ভাগের 3 ভাগ, বলেন 60 আসবে 60, সেই 60 এর 25% মানে 4 ভাগের 1 ভাগ 15 আসবে। তো 2 ধাপের ম্যাথটা আমরা একবারই করে ফেলছি, মানে এখানে যা আসবে তারই আবার 25%। এগুলো একবারে করা শিখাবো, যে একটু পরে কোনো ব্যাপার না। আরো দেন, খালি গুণ করে দিই, মানে হিসাবটা করলে এখানে 60 চলে আসবে, হিসাব না করে আমি আবার তার 25% দিই। তাহলে একবারে আপনি তো এত বোঝা লাগবে না, আপনি এলো বাধারি কাটতে থাকবেন, কোনটা কার এটা দেখার কোনো বিষয় নাকি। 3 4 4 4 16 দিয়ে কাটলে 5, সব মিলে 15 আসতেছে। আসলে ম্যাথটা বুঝতে গেলে এইভাবে বুঝতে হবে যে এত এর এত যা, তার আবার নতুন করে 25, কিন্তু এত বুঝে সব গুণ করে এলো বাতের রেখে দেবে, একই কথা। এগুলো কোনো ব্যাপারই না, কেটে দিলে এবার আমরা একটু ঝটপট লিখতে হবে। হ্যাঁ, 4 পেজ আছে অলরেডি, 1 পাতা শেষ করছি না। আর দেখেন, শতকরা, সহজে শতকরায় প্রকাশ, সহজে শতকরায় প্রকাশ মানে পার্সেন্টেজ বাড়ানো। যদিও এই বিষয়ে আমি আগে ধারণা দিয়ে আসছি, আগে ধারণা দেওয়া আছে, তারপর দিচ্ছি। 60 জন ছাত্রের মধ্যে কয়জন ফেল করছে? 42। আর বলছে পাশের কি কত, হার কত, মানে প্রতি 100-তে কত। তাহলে এমনি তো পাশ বুঝে যাচ্ছে, 60-এ যদি 42 ফেল হয় তাহলে পাশ 18, কিন্তু সেটা তো রেজাল্ট না। তাহলে কিভাবে লিখবো দেখেন, 13 নম্বর, পাশ 60 - 42 কত হইলো? 18। তাহলে শতকরা পাস, আমি দেখাইছিলাম যে আগে একটা ভগ্নাংশ বানাইতে হবে। তাহলে 60-এ পাস হলো 18, তাহলে 100-তে কত, এভাবে লিখে দিলে মানে মোটের উপর কত সেই জিনিসটা 100-তে কত। ধরেন 5 লাখ মানুষের মধ্যে মারা গেছে 2,500, তাহলে 5 লাখে মারা গেছে 2,500, তাহলে সেটা 100 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। আর ওইখানে পার্সেন্টেজ দিলাম না কেন, এই যে এখানে কি লিখছে, শতকরা। 20 দ্বারা কাটলে 3, এটা 5, 3 দ্বারা কাটলে 6, কত আসছে? 30%। এইভাবে আপনি মুনাফার অঙ্ক, যে এততে এত মুনাফা, তাহলে 100-তে কত। ধরো আমি ব্যাংকে 5,000 টাকা জমা রাখছি, মুনাফা 500, সেটা 100-তে কত, সব অঙ্কে হবে। মুনাফার হার বের করা যায়, শতকরা লাভ ক্ষতি, এখান থেকে আর করানোর দরকার আছে? কোনটা 17? 17 হলো ফলের দোকান থেকে, যেটাই আসছিল গতবার প্রাইমারি পরীক্ষায়, 180টি ফজলি আম কিনে আনার 2 দিন পরে কতগুলো পচে গেল? 27টি পচে গেল। শতকরা কতগুলো আম ভালো আছে? তখন আপনি লিখবেন এই যে ভালো আম, তাহলে 180-র মধ্যে কতগুলো পচে গেল, তাহলে ভালো আছে কতগুলা? 153। সুতরাং শতকরা ভালো আম, তাহলে কি সিস্টেম, নিয়মটা কি বলেন? আগে ভগ্নাংশ, ভগ্নাংশ করে দেন শতকরা, এই জন্য আমরা ওই আলোচনাটা করেছি। আর ওইখানে পার্সেন্টেজ কেন দিলাম না? শতকরা এতগুলো আম দিলেই হচ্ছে। এখন যদি আমরা 20 দ্বারা কাটি, তাহলে 9, আর এখানে 5, 9 দ্বারা কাটলে 9 কে 9 হাতে হলো 6, 63, 7 কম 63, মানে 85। কতগুলো ভালো আছে? 85%। রুল 2, এটা এখান থেকে হলো, হ্যাঁ ওই যে আসে আর কি, সবই রুল 1ও আসে, প্রিলি মানে তো ছোটখাটো ম্যাথও আছে, কিন্তু এইগুলো বড় সাইজের ম্যাথ, এটাকে ছোট করে শিখতে পারলেই মানে প্রস্তুতি আর কি, এখান থেকে শুরু। আগের গুলো তো এমনি ছোট। যেমন দেখেন, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 15% আর ইকুয়াল টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ ড্যাশ, মানে দুইটা পর পর ডিসকাউন্ট, একটা 20, একটা 15, তাহলে এককালীন কত ডিসকাউন্টের সমান এটা। তো অনেকেই মনে করতে পারে যে 20 এবং 15, তাহলে কত, টোটাল কত কমলো? 35। ওইটাও কিন্তু দিয়ে রাখছে, আসলে অন্য কিছু একটা হবে। বলেন দুইটা ভিন্ন সংখ্যার পার্সেন্টেজ, বলেন, মানে একই সংখ্যার উপরে হলে 35ই হইতো, কিন্তু আলাদা সংখ্যা। যেমন প্রথমটা 100-র উপর, পরেরটা কমে যাচ্ছে। যেমন আমরা প্রথমে 100 ধরি, রুল কত? 2। মনে করি প্রকৃত মূল্য 100 টাকা, 1 নম্বর।
প্রকৃত মূল্য 100 টাকা, তাহলে 20% হ্রাসে এটার বিক্রয় মূল্য হচ্ছে ওই 80 টাকা আসবে। তো আমরা এইভাবে লিখবো আর কি, 100 মাইনাস 20, বা কত টাকা, 80 টাকা। আবার এই 15% হ্রাসে এটা কমবে আবার 80 টাকার উপর। মানে প্রথমে 100 থাকলে 100-র 20 মানে 20 বোঝাচ্ছে, কিন্তু এখন এই 80-র 15 মানে তো 15 বোঝাচ্ছে না, এই কারণে 20-এর 35 হবে না, এটা বোঝাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। 80 টাকা দ্রব্যের বিক্রয় মূল্য, এটার অরিজিনাল স্টাইলটা হলো এটা, এই যে এখন যেটা দেখাবো, 80 মাইনাস 80 এর 15%। দেখেন এই স্টাইলটা আপনি আগেও শিখেছেন, কিন্তু অত অ্যাডজাস্ট করা হয়নি। কিভাবে শিখেছেন এই দেখেন, মনে আছে মিঠু যে মিষ্টি কিনেছিল, মিঠু বেশিক্ষণ হয় না, আধা ঘন্টা আগেই মিষ্টি কিনেছিল, ওই মিঠুর মিষ্টির দাম 500 টাকা প্লাস সেই 500-র উপর 4% ভ্যাট ছিল, ওটা তো যোগ হয়েছিল, এটা বিয়োগ হয়েছে। একটা কনসেপ্ট আপনি সবই করতে পারবেন, ওটা এটা। আবার এই কনসেপ্টটা এখানেও আছে, কিন্তু বোঝার ক্ষমতা বহু মানুষের নাই। বলেন 100 মাইনাস, বলেন বলেন 100-এর 20%, এক্স্যাক্টলি 100-এর উপর যত পার্সেন্ট সেটা ততই বোঝায়, কারণ এই 100-এর পার্সেন্টেজ দিন শেষে কাটা যায়। এই জন্য 100টা ওইভাবে না লিখে সরাসরি লিখে দেওয়া যাচ্ছে, কারণ 100টা যত পার্সেন্ট ততই বোঝাচ্ছে, কিন্তু অন্য সংখ্যার যত পার্সেন্ট তত বোঝাচ্ছে না। যেমন 80-এর 15% 15 বোঝাচ্ছে না, অন্য কিছু বোঝাচ্ছে, কিন্তু 100-এর 15% ঠিক 15ই বোঝাচ্ছে। কিন্তু অরিজিনাল স্টাইল একটাই, কোন সংখ্যার সাথে প্লাস বা মাইনাস হবে সেই সংখ্যার যত পার্সেন্ট সেটা। এভাবে আপনি শত শত ম্যাথ করতে পারবেন, শত শত। গরু ছাগল নিয়ে আসেন, এই সিস্টেম বিক্রি করে দেখেন, বলেন গরু মাইনাস, যদি গরুর উপর লাভ ক্ষতি হয় তাহলে সেটা, আর যদি লাভ হয় তাহলে প্লাস হয়ে যাবে। বুঝতে পারছি? এক সিস্টেমে এটা শিখলে আপনার লাভ ক্ষতি শতকরা সব জায়গায় কাজে লাগছে। ডিটেলস এর ক্ষেত্রে শর্টকাট তো আছেই, আমরা আগে দেখি কত আসে। 15/100, 20 দ্বারা কাটলে 4, 5 দিয়ে কাটলে এটা 3, 3 4 12 টাকা আসতেছে। তাহলে 80-এর 15% 15 টাকা, নাকি কত আসছে 12 টাকা। এভাবে মূল্যটা হলো 68 টাকা। এই যে 68 আসছে, এই পর্যন্ত হলো রুল 3 এর অ্যান্সার, মানে পরের রুলটা এই পর্যন্ত শেষ হয়ে যাবে, রুল 3। আর এখানে শুধু হ্রাস বৃদ্ধিটা ডিফারেন্সটা জানতে চাই। সুতরাং এককালীন হ্রাস, প্রথমে জিনিসটার দাম ছিল কত, বলেন 100, একেবারে শুরুতেই ছিল কত 100, আর সর্বশেষ দাম নামলো কততে, তাহলে এখানে ডিফারেন্স হলো কত, ওটাই রেজাল্ট। মানে দুইটা ডিসকাউন্ট একবারের কত ডিসকাউন্টের সমান, 32 টাকা ডিসকাউন্টের সমান। তার মানে ওইরকম 100 টাকার উপর দুইবার ডিসকাউন্ট না দিয়ে যদি একবারে 32% ডিসকাউন্ট দেওয়া হইতো, তাহলে ঠিক এটাই আসতো, ওই দুইটা ডিসকাউন্ট এই ডিসকাউন্টের সমান। তার মানে বলছে 20 আর 15 ডিসকাউন্ট কার সমান, 32-এর সমান। আর উত্তর লেখার সময় আপনি পার্সেন্টেজ লিখতে পারতেছেন, কেন পার্সেন্টেজ লেখা যাচ্ছে শোনেন, বলেন 100-এর উপর যত হিসেব, এটা অটোমেটিক পার্সেন্টেজ লেখা যায়। টোটাল বিষয়টা তো 100-এর উপর, 100-তে কমলো কত টাকা, মানে 100 টাকার উপর 32 টাকা কমলো, তার মানে এটা একটা পার্সেন্টেজ দ্বারা মানুষ বুঝবে যে ঘটনাটা 100-তে ঘটেছে। ধরেন আপনার পকেটে ঠিক 100 টাকাই ছিল, সেখান থেকে আপনি 20 টাকা ফকিরকে দিচ্ছেন, তাহলে অঙ্কটা আর পার্সেন্টেজ করা লাগবে না, এটা অটো কনভার্ট হয়ে গেছে, বলেন 20% দিয়ে দিচ্ছেন, ছিল 100 টাকা, আর এইটার নামই শতকরা। থাকে না অনেকের পকেটে ঠিক 100 টাকাই আছে, এখন যা খরচ করবেন তা অটো পার্সেন্টেজ হয়ে গেল, কারণ বিষয়টা তো 100-তেই আছে। এইটুকু বুদ্ধি থাকলে অনেক কিছু হয়ে যায়, আর বেশি লাগবে না, দেখেন ম্যাজিক। আর 100 অঙ্ক এটা দিয়ে করবেন পরে, লাভ ক্ষতি তো আমি এটা ধারণা দিব, লাভ ক্ষতি আলাদা ক্লাস হবে না, তখন আবার এই বিষয়টা আবার সামনে আসবে।
আর আপাতত যে ডিটেলস করবেন, হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি হলে প্লাস করে দিবেন, হ্রাস হলে মাইনাস করে দিবেন, স্টাইল একটাই। ওই ভ্যাট বলেন আর যাই বলেন, স্টাইল এক, সব অঙ্ক করতে হবে। বিক্রয় মূল্যের স্টাইলের দেখেন ম্যাজিক, ম্যাজিক মানে 10 সেকেন্ডে করবো আর কি, 5 থেকে 10 সেকেন্ড। এটা হলো এই ম্যাজিকটা বেস্ট। প্রথমে লিখবেন 100তে 80 লিখবেন, এটাই 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট বলতে 80 বুঝতে হবে। এবার বলেন ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট, মানে এর উপরে আবার ওই যে বলছিলাম না ইন্টু থাকলে কি হয়, একটা অঙ্ক দেখেছিলাম না যে 80 এর 75% তার 25%, ওটা এটা দুইটা পার্সেন্টেজ পরপর। 80 এর 75% হয়েছিল 60, তার উপর আবার 25% 15। ঠিক এখানে যে কোনো সংখ্যা আপনি বসাতে পারতেছেন, একই রেজাল্ট। একই রেজাল্ট মানে তার এত পার্সেন্টই বোঝাচ্ছে এখানে। তো এখন 20% হ্রাস এবং 15% হ্রাস, এই দেখ 20 দ্বারা কাটলে 4 5, একটা 100 আবার রেখে দিতে হবে। একটা 100 রেখে দিলে এটা 68 আসছে। এটাই 68% তার মূল্য হয়। 20% আর 15% কমে গেলে 68% তার মূল্যটা থাকে, ভ্যালু থাকে। তার মানে মাইনাস করেন, কমলো কত খেয়াল করেন। যদি আপনি এখানে যদি আপনি 20,000 টাকাও বসান, কত টাকা, এটা রুল 3-তে শিখবো। 20,000 টাকার উপর যদি 20% ডিসকাউন্ট দেন, আবার 15% ডিসকাউন্ট দেন, তাহলে লাস্টে তার 68% থাকে। মূলত অঙ্কটা শেষ হয়েছে এখানে। 20 কমে গেলে আর 15 কমে গেলে থাকে 68। আর থাকে 68 মানে নেই কতটুকু। এই হ্রাস বৃদ্ধি আসলে একটা বিয়োগ বোঝায়, মানে এই দুটার ডিফারেন্স হলো এটা। উপরেটা হলো মূল্য। আরেকটা ব্যাখ্যা দেই, এটা রুল 3-তে দেখাবো, টাকা পয়সা থাকলেও একই সিস্টেম। আর MP3 বইতে আছে প্লাস মাইনাস, এই যে একটা সূত্র আছে, প্লাস মাইনাস কসু প্লাস মাইনাস মূলা প্লাস মাইনাস কসু মূলা ডিভাইড 100। এটা এত ভুয়া সূত্র যে দুইটার বেশি করা যাবে না, কিন্তু আপনি যদি সারাদিনও ডিসকাউন্ট দেন তাও এটা দিয়ে করতে পারবেন। মানে দুজনের বেশি তোর মান বসানোর জায়গাই নাই এখানে। জনসংখ্যার অঙ্ক এটা দিয়ে হবে, কিন্তু এটা দিয়ে তো হবে না। এটা দিয়ে সবই হবে, রুল 2 3-তে যত রকম আইটেম আছে, জনসংখ্যা, হ্যাঁ, জুতা, বই, প্যান্ট, মুরগি ছাগল যা আছে সব হবে। এই রুল 2 হলো হ্রাস বৃদ্ধির অঙ্ক, আর রুল 3 হলো মূল্য বের করার, সেটাও হবে, কিন্তু এটা দিয়ে মূল্যটা হবে না। হ্রাস বৃদ্ধি হবে, তাও দুজন থাকলে হবে। চল আমি ব্যাখ্যা দিই, 80-র ব্যাখ্যা দিই, শোনেন। ধরেন একটা জুতার দাম 5,000 টাকা, হঠাৎ করে 20% ডিসকাউন্ট দিছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট? এই 20% ডিসকাউন্ট 95% মানুষ 20 নিয়ে ব্যস্ত হয়ে যাবে, 20 নিয়ে ভাববে যে দেখি তো 5,000-এ 20% কত আসে। তারপর সে পার্সেন্টেজে 2 শূন্য কাটবে, দেখবে 1,000 টাকা আসছে। সে 1,000 আবার মাইনাস করবে, যেহেতু এটা ডিসকাউন্ট 4,000। যেখানে 95% মানুষ 20% নিয়ে ব্যস্ত, সেই মুহূর্তে আপনি ব্যস্ত হবেন যে 20 তো ডিসকাউন্ট, তাহলে বিপরীতে আছে কত, মানে 80%। বলেন এই 80% দিয়ে আপনি ক্যালকুলেটরে গুণ করে দিবেন, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। মানে এটা বোঝানো হচ্ছে আগে 20 বের করে তো আমি 100 থেকে টোটাল থেকে মাইনাস করতে আমি, তো 100 থেকে 20 মাইনাস করলে যা থাকে সেটাই তো তার মূল। বিশ্বাস করেন, ম্যানেজারের আগে আপনার অঙ্ক হবে। আপনি ধরেন একটা জুতার দোকানে আসছেন, মোবাইলটা বের করবেন আর 20 ডিসকাউন্ট মানে 80 দিয়ে গুণ দিবেন। বলেন 12 ডিসকাউন্ট, আপনি 88 দিয়ে গুণ দিবেন, পার্সেন্টেজে চাপ দিতে হবে। তাহলে এইভাবে জিনিসটা 4,000 টাকা চলে আসবে। আপনার আগে আর কেউ অঙ্ক করতে হবে। তাহলে আপনি অনলাইনে একটা ড্রেস অর্ডার করছেন, 2,000 টাকা দাম, 12% ডিসকাউন্ট। অঙ্কটা দ্রুত করার সিস্টেম কি বলেন? 2,000 ইন্টু, মানে 3 সেকেন্ডে বলেন 2,000 ইন্টু 88%, এটাই তার মূল্য। তাহলে খেয়াল করেন 20% যেহেতু নাই, তাহলে মূল্য কত? 80%। 15 নাই, মূল্য কত? 85%। সব মিলে মূল্য 68%। যেহেতু 68%, তার মানে নাই কত পার্সেন্ট? 32%। আর এটা ভালো ফিল নিতে গেলে অনেক সময় দরকার, কিন্তু সেই সময় নাই আজকে। আমি আলোচনা করে যাব সবই। আপনি নিজেকে নিজে সময় দিবেন, তাহলে অঙ্কটা ধীরে ধীরে ব্রেন থেকে অন্তরে ঢুকে যাবে। কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে জিনিসের মূল্য 80% মানে দুইটাই বুঝাচ্ছে। বলেন 80% মূল্য মানে এটাও বুঝাচ্ছে যে ডিসকাউন্ট কত পার্সেন্ট, দুইটাই বুঝাচ্ছে। কিন্তু 20%-এর কোনো অস্তিত্ব নাই।
কেন নাই? এই 20% কোনোদিন লেনদেন হয়? যখন বললো যে 12% ডিসকাউন্ট, এই 12% কি কোনোদিন বিনিময় হবে? 88%ই লেনদেন হবে, তার মানে 88%ই আসল মূল্য। কি বললাম বলেন? এই 20% কেউ কোনোদিন চোখেও দেখেন। এটা তো বলছে যে 20% মারা গেছে এখান থেকে, তাহলে জীবিত কত পার্সেন্ট? এই যেটা ঠিক 80, 85, 68। যেহেতু 68 আছে, তাহলে অনুপস্থিত কত সেটা মাইনাস করে লিখে দিই, সব অঙ্ক হবে। আমি আরেকটা দেখাই, হয়তো আর দুই একটা আলোচনা করব। আহ এই দেখেন, এই যে বেতনের একটা অঙ্ক আছে, যেটা এটা 45-ও আসছিল, লিখে দিয়েছি আমি। 45 লেখা আছে, এটাই যে সর্বশেষ বিসিএস আসছে। পিএসসির একটা খুব পছন্দের প্রশ্ন হচ্ছে সমান সমান হ্রাস বৃদ্ধি। বলেন একই সংখ্যার হ্রাস বৃদ্ধি বলেন, তো এই জন্য একটা সুপার ম্যাজিক দিবে, 1 সেকেন্ডে করতে পারবে না। কয় সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। টাকালি অঙ্ক ধ্বংস, ওই ডায়লগে হয়ে যাবে। টাকাইছেন, অঙ্ক শেষ হয়ে গেছে। কিন্তু সেটা বোঝানোর আগে তো বিস্তারিতটা বুঝিয়ে দিব, আগে এই ম্যাজিক দিয়েও করে দেখাই। আর প্রশ্নটা পড়ছেন, চাকরিজীবীর বেতন প্রথমে 10% বৃদ্ধি পেলো, আবার 10% হ্রাস পেলো, এরপরে কি হলো? অনেকে ভাবে ধুর একই তো, আগের জায়গায় নেমে আসছে। না, বৃদ্ধি পাওয়ার পর একরকম সংখ্যা হয়, সেখান থেকে কমলে আরেক রকম সংখ্যা হয়। এটা কিন্তু এখানে একটা উত্তর আছে, কি কোনো পরিবর্তন হলো না, এটা অনেকে টানবে এভাবে। আসো আসো, ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখেন এই কত নাম্বার 3। তাহলে প্রথমে আমি আমার এই সিস্টেমে করে দেখাই, যখন বেতন 10% বাড়বে তখন 110, আর যখন বেতন আবার 10% কমবে তখন 90। এই 90 কিন্তু বুঝাচ্ছে এই বর্ধিতের উপরে আবার 10% নাই, কারণ তার সামনে তো একজন আছে। হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? মানে এই বৃদ্ধি পাওয়ার পরে এখানে আপনি পৃথিবীর যে কোনো অ্যামাউন্ট দেন, ধরেন জনসংখ্যা 8,000, এই 8,000 জনসংখ্যা যদি প্রথমে 10% বাড়ে, তাহলে এটাই রেজাল্ট। সেই টোটালটাই আবার 10% ধস নামলে আবার এটাই রেজাল্ট। সামনে যে আছে তার উপর এটা বুঝাচ্ছে, এটা কোনো রং নাই, এটা এত গবেষণা আছে। এটা বুঝতে বুঝতে আপনার যদি 1 মাস না পার হয় আমাকে বললেন, এমনি 1 মাস নাই হয়ে যাবে, 1 সপ্তাহ নাথিং। এটা অনেকে বুঝে না, আমার কথার গুরুত্ব বুঝতে মানুষের 1 বছর পরে গিয়ে মাথায় নক করছে, সব দেখে যে আমি নাই, সেই নাই, এরকম একটা কিছু হয়েছে। সে যখন ফিল করবে, আমি আপাতত একটু কি আসলে একটু টাচ দিচ্ছি আর কি। তো ধরেন একটা 100 রেখে দিতে হবে পরিবর্তনটা বোঝার জন্য। 9 11 কত? তাহলে এইভাবে তার বেতনটা লাস্টে 99 টাকা পাওয়া গেল, তার মানে এখানে লেস কত আছে? হ্রাস এটা। আবার যদি 101 আসতো, তাহলে 1% বৃদ্ধি ধরে আমরা লিখি, 100% এভাবে অঙ্ক হবে। এইটা না, মানে এর পরের রুলও হবে, যেন একটা সিস্টেম শিখাচ্ছে, প্লাস মাইনাস পি দিয়ে তো এটা হবে, পরের রুল তো হবে না। এই জন্যই আমার কাছে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যাচ্ছে, মানে যাতে অল্প শিখে অনেক বেশি ম্যাথ করা যাচ্ছে, মনে থাকতেছে, বিষয়গুলো ভালো ব্যাখ্যাও আছে। আর ওই সূত্র কোত্থেকে আছে ব্যাখ্যায় তো কেউ দিতে পারবে না, দিলে বুঝবেন ওই MP3 থেকে ধার করে এনে দিই, তার মানে আপনি যা জানেন সেও তাই দেন। তাহলে আর শিক্ষক আর ছাত্রের পার্থক্য রইলো না, গবেষণাও রইলো না। এবং এখানে কি সব থিঙ্কিং করা যায় সেগুলো আমি দেখাবো। তো কোথায় ছিলাম আমরা? ও আচ্ছা, সুপার ম্যাজিক দেখাবো। তার আগে ডিটেলসটা একটু দেখেন। ডিটেলস মানে ওই একই সিস্টেম, ওই যে একটা দিলাম না ডিটেলস, ওর ওইভাবে ধরে ধরে আপনি 10% বাড়লে 100+, 110%, পরে যত হয়েছে তত মাইনাস তত 10%, এভাবে অঙ্কটা হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেটাও আবার আমি ডিটেলসটাও আবার 1 মিনিটে দেখাতে পারবো। বলেন বেতন 100, বলেন 100-র উপর যখন 10% বেতন বাড়বে, 10% কি বাড়লে তার বেতনটা হয়ে যাচ্ছে কত? 110। এখন দেখেন, আবার যদি 10% কমলে, এই যে কমলে কমলে 100-র উপর বেতনটা যদি 10% কমে 110-এর উপর, খেয়াল করেন, তাহলে 1% কয় শূন্য কাটা যায়, তাহলে 100-র 10% মানে 10 টাকা বাড়লো। 110-এর 10% তো একটু বেশি, একটু বেশি কমে যাবে, মানে পার্সেন্টেজে আবার 2 শূন্য কাটা যায়, বলেন 11 টাকা কমবে। হ্যাঁ, মানে দুইটাই 10%, কিন্তু দুটো ভিন্ন সংখ্যার 10%। একটা 100-র 10%, একটা 110-এর 10%। 110-এর 10% তো 11 টাকা, এটা কমে গিয়ে তার বেতন কত হয়ে গেছে? এই জন্য আর আগের জায়গায় আসতে পারে। বৃদ্ধি পাওয়ার সময় এক সংখ্যার 10% বৃদ্ধি পাচ্ছে, মানে একরকম বৃদ্ধি পাচ্ছে। কমার সময় অন্য সংখ্যার 10%, সেটা অন্য কিছু কমে যাচ্ছে, মানে আগের জায়গায় আসা ইম্পসিবল, অসম্ভব। এটা জীবনও আগের জায়গায় আসতে পারবে না।
এমনকি উল্টা দিক থেকে আমরা বুঝাচ্ছি, ধরে নিলাম শুরুতেই তার বেতন কমে গেছে, হইতেই পারে করোনার সময় এরকম হয়েছে অনেক, শুরুতেই 10% কমলে তার বেতন কত হয়ে গেছে। এইবার এখান থেকে 10% বাড়ালেও সে আগের জায়গায় কোনোদিনও আসতে পারবে না, কারণ সংখ্যাটাই তো চেঞ্জ হয়ে গেছে, তার মানে তার 10%ও চেঞ্জ হয়ে গেছে। একটা 110%, আর একটা কার 10%? 90 10% তো 10 না। এখন 10% বাড়লে 9 টাকা বাড়বে, বেড়ে আবার বেতন। এমনকি এটা আগে পরেও কোনো ফ্যাক্ট না, শর্টকাটও ফ্যাক্ট না, ডিটেলসও কোনো ফ্যাক্ট। ওই যে গুণ করতেছি না, আগে পরেও ফ্যাক্ট না। তার মানে আগে যে আমরা একটা অঙ্ক করলাম, আগের অঙ্কটা ছিল কি, আহ, মনে আছে? প্রথমে কত হ্রাস বলেন? 20%। পরে কত হ্রাস? এখন যদি আগে 15 কমতো, পরে 20 কমতো, তাও একই রেজাল্ট। এমনকি শর্টকাটে ওই যে, এই যে এখানে আপনি এই সংখ্যাটা আগে লেখেন, এটা পরে লেখেন, তাতে একই একই গুণফল আসছে। হ্যাঁ, আবার ডিটেলসও একই। ওটা আগে পরে কোনো ফ্যাক্ট না। কে কে বুঝছেন আলোচনা বলেন? এটা বুঝতে পারছি? তাহলে এবার একটা সুপার টেকনিক লিখবো যে সমান সমান হ্রাস বৃদ্ধি থাকলে রেজাল্ট সর্বদা হ্রাস, এটা ফিক্সড। রেজাল্ট হ্রাসের দিকেই যাবে, মানে সমান সমান হ্রাস বৃদ্ধি থাকলেই রেজাল্ট হ্রাসের দিকেই যাবে, মানে কমবেই 100%। এটা লেখেন, লেখেন সুপার ম্যাজিক, সুপার ম্যাজিক দিয়ে লেখেন সমান সমান হ্রাস বৃদ্ধি থাকলে, মানে সমান বৃদ্ধি ও সমান হ্রাস থাকলে, হ্রাস বৃদ্ধি থাকলে রেজাল্ট সর্বদা হ্রাস। এবং এই হ্রাস বের করার সিস্টেমটা হলো এরকম, যেমন 1 বৃদ্ধি 10, দেখ 10 বৃদ্ধি 10 হ্রাস, এই দুটা খালি গুণ করবেন, তাহলে 10 10-এ কত হইলো? ওই গুণফল দিয়ে, গুণফলের 2 ঘর আগে দশমিক দিয়ে হ্রাস লিখে দিলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। এত পার্সেন্ট ওই সমান সমান থাকা লাগবে। তার মানে এখানে শর্ত আছে। হ্যাঁ, যখন কন্ডিশন থাকবে কন্ডিশনটা ভালো করে পড়বেন। কি লিখছি? সমান সমান থাকলে ঘটনাটা এরকম চলে আসবে, হ্রাস হবে, এবং সেটা এভাবে বের করতে হবে। যেমন 12 বৃদ্ধি 12 হ্রাস, তাহলে 12 আর 12 একটা গুণফল আছে, তার 2 ঘর আগে দশমিকটা দেয়া লাগবে, দিয়ে কি লিখে দিবেন? হ্রাস। এখন যদি 20-20 থাকে, 20-20 থাকে, কত? 400, তাহলে কি লিখবেন বলেন? 4% হ্রাস। যদি 15-15 থাকে, 15-15 225, 2.25, 2.25 এবং হ্রাস। এটা আবার একটু বেশি পছন্দের তাদের, বলেন সমান সমান হ্রাস বৃদ্ধি। দেখলেন না 45-ও আসছে, প্রায়ই আসে এটা, মানে এই এই সংখ্যা দিয়ে আসে না, মানে এইরকমই আসে প্রায়। আর সমান সমান না থাকলে তো যেই সিস্টেম দেখাইছি 100 লিখে লিখে করতে পারবেন। 41-ও আসছে একটা। সবাই বুঝতেছেন কিনা একটু দ্রুত কমেন্টস করেন। দেখছেন? এবার লেখেন যে, এই দেখেন উপরে অঙ্কটা দেখেন, 27তম বিসিএস এ আসছিল, একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য কত পার্সেন্ট বাড়ালো, 25, অতঃপর বর্ধিত মূল্য থেকে কত কমালো, সমান সমান হ্রাস বৃদ্ধি, তারপর রেজাল্ট হবে হ্রাস। রেজাল্ট কি হবে? হ্রাস। এই দেখেন, তাহলে এই যে বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে, এগুলো আগেই বাদ, কমানো হয়েছে রেজাল্ট, কিন্তু 25-25 গুণফল কত? তাহলে এটা তো এটাই মিলছে, শেষ হয়ে গেছে 6.2। হ্যাঁ হ্যাঁ, 100%। একজন ব্যক্তির বেতন কত পার্সেন্ট কমেছে দেখেন, 41-এ আবার কমন পড়ছে, 41-এ আবার একই রুল থেকে দুটো অঙ্ক কমন পড়ছে। যাই হোক, আরেক রুল থেকে একটা, তিনটা আসছে শতকরা 41তম। একজন ব্যক্তির বেতন কত পার্সেন্ট কমেছে? 5%। 1 বছর পর 5% বেড়েছে। এখানে 1 বছর আলোচ্য বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয় না। আপনার টার্গেট হলো 5%, 5% কমেছে বেড়েছে, তাহলে 5% কত? 25, 2 ঘর আগে দশমিক দেন, 0.25, এবং রেজাল্ট হবে কমেছে।
ঠিক আছে, এখানে আর বোঝা লাগবে না, পরের রুলে চলে যান। দেখেন রুল 3, রুল 2, 3 একই রকমই, আর রুল 4-এ গিয়ে আমরা অন্য একটা সুন্দর ধারণা পাবো। সবই ইম্পর্টেন্ট, রুল 4, 5, 6 পর্যন্ত 100% কমন পাবেন, এর বাইরে অঙ্ক আসে না। 45 তো এখান থেকে আসলো, কি আর দিল। অনেকে যে 100টা অঙ্ক দেয়, 150টা দেয়, ওরা অঙ্কই চিনে না। ওই টিচারই অঙ্ক চিনে না, ও তো হয়তো ওই টিচারই আমার ছাত্র ছিল, এরকমই আছে মার্কেটে, বুঝলেন। একজন লিখছে সমান সমান না থাকলে কি হবে, কচু হবে আর কি হবে। সমান সমান না থাকলে তো আগে শিখেছি, ডিমের অভাব, এটার এক কথায় কি হবে। আচ্ছা, এটা পরে আবিষ্কার করবো না, দেখেন সব ম্যাজিক বানাইছি। এখানে দেখেন একই জিনিস, একই জিনিস, আমি তো ব্যাখ্যা দিলামই, যে তারপর আরো ব্যাখ্যা দিব, ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে আসছে। হ্যাঁ, 20% লাভ, আবার কি বলেন, লাভ। একটা জিনিস আবার দুইবার লাভ করলো, যদি জিনিসটা নির্মাণ খরচ কত আছে, তাহলে তার খুচরা মূল্য কত, তো দশম বিসিএস আসছিল। এটা ডিটেলস ওই আগেরটাই, ডিটেলস আগেরটাই, একটাই ডিটেলস। নতুন নতুন ডিটেলস করালে তো মানুষ ম্যাথ শিখতে পারে। ওই টিচাররাও এরকম ক্ষতি করেছে, ওই ছাত্র শিক্ষক সব ব্যর্থ, কিভাবে বেশি বেশি অঙ্ক করে ব্যর্থ বানাই দিচ্ছে। এই দেখেন এখানে শিক্ষকের বলা উচিত ছিল যে অঙ্ক একটাই, ওখানেই গরু ছাগল বই মোবাইল যা আছে, এমনকি জনসংখ্যা সব ওইটাই হবে। কিন্তু ওরা কি করছে, একটার পর একটা করাইছে, তো নতুন নতুন অঙ্ক সামনে হাজির হচ্ছে। আমাদের ম্যাপটা এই যে দেখেন, নির্মাণ খরচ 100, তো ম্যাপটা কোথায় ছিল, আপনি 100 অঙ্ক নিয়ে আসেন এই স্টাইলের, ওটা দিয়ে আমি করে দিব। মানে এখানে আমরা ধরে নিছিলাম প্রকৃত মূল্য 100, দেয় আছে নির্মাণ খরচ 100, নির্মাণ খরচ 100, 100 না হোক 2000 হোক 1200 হোক, সমস্যা নেই। তারপর তার উপর একটা লাভ হয়েছে 20%, সেটা যোগ হয়ে যাবে। আবার সেইটার উপর 20% লাভ হয়েছে, তাহলে সেইটা প্লাস সেইটার 20%, কোনো অঙ্কই নাই পৃথিবীতে, অথচ মানুষ জানেই না। এবার বুঝতে পারছি ল্যাকিংস কোথায়, সবার মধ্যেই ল্যাকিংস, ছাত্র শিক্ষক সব ব্যর্থ। হ্যাঁ, এই একটাই সিস্টেম। কিন্তু ওই যে লিখলেই বিপদে পড়বে না, এই বিয়ে হবে না কিন্তু, এদিকে তাকান, লিখতেছেন কেন আপনি। হ্যাঁ, লিখেই তো সারা জীবন এই অবস্থা হয়েছে। এদিকে তাকান, বিড়ালে কামড় দিবে বাইরে, এদিকে। তাহলে আমরা যেটা বুঝতেছিলাম, কেউ লিখেন না, লিখলেই বিপদ, মনে হবে নতুন অঙ্ক করছেন। এটাই শাস্তি, যে অঙ্ক একটাই, লেখা থাকবে না। তো যখন দেখবেন কোনো ডিটেলস লেখা নাই, তখন বুঝতে হবে যে অঙ্ক তো একটাই, এই জন্য করি। এইটাই সব থেকে বড় উপকার করলাম আজকে। কিভাবে উপকারটা করলাম বলেন, অঙ্ক না করে দিয়ে বলেন, সারা জীবন আমার কথা মনে থাকবে, চাইলে বলতে পারবে না, বলে অঙ্ক না করে দেয় এত উপকার বেশি হয়েছে। আর করলেই তো মাথায় ঢুকবে নতুন নতুন ম্যাথ। এখন ধরেন আপনি একটা বই নিয়ে আসছেন, বইয়ের উপর 15% ডিসকাউন্ট, তাহলে তো এইভাবে অঙ্কটা হইতে থাকবে, বই মাইনাস বইয়ের 15%, তার উপর লাভ হয়েছে, এভাবেই হইতে থাকবে, খালি প্লাস, লাভ হইলে প্লাস দিয়ে, ক্রয় বিক্রয়ের যত ম্যাথ আছে। হ্যাঁ, তাহলে বেশি অঙ্ক যারা করে দিছে, কি বুঝলেন, ওটাই ক্ষতি হয়ে গেছে। যে আয় কাছে, আজকে তোরে 5টা করে দিই, কালকে 10টা, 15টা, বা স্যার খুব ভালো 25টা করছে, বড় হয়ে দেখে 26 থেকে নতুন অঙ্ক শুরু হয়েছে, 26 থেকে শুরু করে 300 পর্যন্ত গেছে, 300 সলভ করে পরীক্ষায় গিয়ে দেখে 301 নাম্বার আছে, যা বইয়েও নাই। ও মা, তাইলে কি শিখলো। আজকে হলো পৃথিবীর আসল আলোচনা, মনে রাখেন, 2023 সালের 10 ডিসেম্বর বিকেল 4:45, এটা সব থেকে মূল্যবান সময় গত যে কোনো সময় থেকে, এই শতকরা শেখার ক্ষেত্রে। বলেন সুবহানাল্লাহ, বলেন। এটা মনে রাখেন, কোন সময়টাকে নোট করে রাখবেন এগুলো। তো ঠিক আছে, বুঝলে তো স্বীকারোক্তি হলেই হয়ে যাচ্ছে, স্বীকার না করলে তো আর কি করা, বলতে হবে যে বুঝছি। মানে আপনি ম্যাথ যেটাই দেন আমাকে দেন। আর এই জনসংখ্যার অঙ্ক, ওই যে বলেন জনসংখ্যা 10% বেড়ে গেছে, কি, তাহলে ওই জনসংখ্যা প্লাস তারই 10%, সেটা আবার 20% বেড়ে গেছে, তাহলে সেটা প্লাস সেটার 20% আরো বেড়ে গেছে 40%, তা একই সিস্টেমে চলতে হবে সারাদিন। এই পাইকারি খুচরা যত ম্যাথ আছে, একটাই ডিটেলস। ভেড়া দুম্বা নিয়ে আসেন সৌদি আরব থেকে, তাও একই। কিন্তু আমরা আমাদের দেশে অঙ্ক শিখে কিভাবে, এই অঙ্কটাই ছাগল দিয়ে করাইলে ভাবে অঙ্কটা ছাগলের অঙ্ক,
পরীক্ষায় লেখা আছে দুম্বা, এই কমন পড়ে নাই, কারণ তার অঙ্কে আগে ছাগল হাজির করা লাগবে। মানে সে তো ম্যাথ শিখে না, সে শিখে ছাগল শিখেছে। কিন্তু অঙ্ক কখনো ছাগলের হয় না, বলেন, ছাগলটাই অঙ্কের, বলেন। এখানে যত আইটেম আছে, প্যান্ট জুতা সব এক একটা আইটেম, এক একজনের বিজনেসের আইটেম ভিন্ন, কিন্তু উদ্দেশ্য একই, সব একটাই সিস্টেম, শতকরা একটাই পৃথিবী। সারা ওয়ার্ল্ডের জন্য একটা 100, বাংলাদেশের জন্য একরকম, উগান্ডার জন্য নতুন কোনো 100 নেই। ইন্টারন্যাশনাল পড়াশোনা, এটা খালি বাংলা ভাষায় পড়তেছি, বুঝলে বুঝপাতা। চলো আমরা সামনে যাই, আমি আর বেশি বুঝাইতে পারবো না, সময় তো চলে যায়, আমি কি জীবন দিব নাকি বলেন। এই একটু পরে রুল দুটো বাকি থাকলো, আমি ক্লাস শেষ করে দিব, পরে রুলে অ্যাডজাস্ট করবো, এই বাকিতে বাকিতে চলবে। কি করবো, মানুষের মাথায় ঢুকে না এগুলো। 3 ঘন্টা, 3 ঘন্টা থাকেও না, অনলাইনে কমে দেয় এত সময়, সিনেমাই তো দেখে না কেউ। এই যে অঙ্কটা 1200 টাকা, ঠিক আছে, এই 1200 টাকা দিয়ে শুরু করবেন, 100 দিয়ে শুরু করে লাগবে কেন? ডিটেলস কিন্তু ওইটাই। তাহলে 1200 টাকার উপর প্রথমে কত লাভ হয়েছে বলেন? 1200 প্লাস এই 1200 এর 15%, যেটাই আসুক, 13,000 বা 1300, যেটাই আসুক, 1300 1400, তাহলে 1200 প্লাস 1200 এর 15% এর লাভ হয়েছে। তাহলে যে লোক কিনে নিল এত টাকায়, সে আবার তার আবার 5% ক্ষতি হয়ে গেছে, তাহলে সেই টাকা মাইনাস তার উপর 5%। তাহলে এই জন্য তো আমি ডিটেলস করাচ্ছি না। কয়টা করাবো? করালেও গ্যারান্টি কি যে এটাই আসতেছে? বরং এটা বুঝিয়ে দিয়েছি, এটা লাভ হয়েছে। আর এই করলেই সময়টাই নষ্ট হয়ে যায়। এবার বুঝছেন লাভ কিসে হয়েছে বলেন? অঙ্ক না করে লাভ বেশি হয়েছে, বলেন। আর করলেই মস্তিষ্ক রিসিভ করতো যে নতুন নতুন ম্যাথ, তার মানে এটা একটা ম্যাথ, ওটা একটা ম্যাথ, এটাই তো টিচাররা বুঝাইছে, যেহেতু এটা তুমি আরেকটা করো, তার মানে আরেকটা তো বোঝানো ছিল, থামো একটাই অঙ্ক, তাইলে তো তার ছোটবেলায় সে শিখে যেত। যাক, আমি শর্টকাটটা দিয়ে দিই লেখা, যেটার জন্য আসছেন আর কি। রুল 3, ডিটেলস তো পারবোই, এবার শর্টকাটও লাগবে। শর্টকাটও আগের মতোই, শুধু লিখতে হবে শেষ মূল্য। আমি এখান থেকে শর্টকাট সম্পর্কে, লিখিত সম্পর্কে, মানে টোটালি বেস্ট একটা ধারণা হয়। সংক্ষেপে বললেও তার যে ধারণা হয় 10 বছর থেকে বেশি ধারণা হয়। ওটা নিয়ে ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে জিনিসটার কত ছিল? 100। 100 টাকার উপর প্রথমে কত পার্সেন্ট লাভ হয়? 20%। আবার কত পার্সেন্ট লাভ হয়? হ্যাঁ, ওই আগের মতোই জাস্ট এখন মূল্যটা দেওয়া আছে। এবার সব 100 কেটে দিবেন, কাটার পরে যা থাকবে ওইটাই রেজাল্ট, ওইটাই রেজাল্ট। হ্যাঁ, আর এটা তো মূল্য জানতে চাচ্ছে, তাহলে 100 টাকার জিনিসের উপর 2 বার 20% লাভ করলে এটাই তার মূল্য। আর যদি রুল 2 এর ভাষায় বলতো, তাহলে বলতো বলো তো কত পার্সেন্ট বাড়ছে। 2 বার 20% বাড়লে এক্স্যাক্টলি 44% বাড়ে। তখন ওই যে নিচে একটা 100 রেখে দিত, 100 আর এটা বিয়োগ করলে 44% বেড়ে যায়। বুঝতে পারছি এইটা? এখন দেখেন, এটা আবার আরেকটা ভার্সন আছে, লিখে লিখেও করতে পারবেন আপনি। আপনি যদি ডিটেলসও করতে চান 1 মিনিটে, তাও করতে পারবেন। এই যে বলেন 100 টাকা মূল্য, বলেন 100 টাকার জিনিসের উপর প্রথমে কত পার্সেন্ট লাভ করছে, এই যে এইভাবে করবেন, এটাও একটা ডিটেলস। ওই ডিটেলস সংক্ষেপে আর কি। 100 টাকার উপর 20% লাভ করলে জিনিসটার দাম কত হয়? ওই যে পার্সেন্টেজে 2 শূন্য কেটে দেখবেন 20 আছে। আবার কত পার্সেন্ট লাভ? কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন, এইবার সংখ্যাটা ধর 100 না, আগে 100-র 20% শুধু 20 টাকা বাড়ছে, আর এখন কতর 20% হচ্ছে। তাহলে অবশ্যই 120-এর 20% 20-এর বড়, 24 হয়ে যাবে। কিভাবে 24? যে পার্সেন্টেজে কয় শূন্য কাটা, এই 24 টাকা বেড়ে একবারে তার দাম হয়ে যাবে 100। ওই 4 টাকা বাড়ার কারণ হলো 20-এর 20%। সুদের সুদ, এটা চক্রবৃদ্ধির একটা সিস্টেম। বলেন 20-এর 20% 4 টাকা, কারণ 100-র উপর তো এমনি 2 বার 20 লাভ হলে 40 টাকা হইতেছে, আরো 4 থেকে বাড়তে আসে। ওই যে আগের বারের 20-এর উপর নতুন করে 20%, সেই 4 টাকাই একেবারে এক্সট্রা হয়ে যায়। এটাই একটা প্রশ্ন, যে 2 বার 20% বাড়লে কত পার্সেন্ট বাড়ে? বলেন 44% বাড়ে, কারণ 20-এর উপর আবার একটা 20% বাড়তেছে। ক্লিয়ার? সব একই কনসেপ্ট। তাহলে এটার একটা উল্টা ভার্সন আছে, এটা লিখলেই হয়ে গেল, এখানে আর তেমন কিছু নাই। লেখেন প্রথম, হ্যাঁ, প্রথম মূল্য বের করার সিস্টেম।
তখন আবার শেষ মূল্যটা দেয়া থাকতে হবে, শেষ মূল্যটা দেয়া থাকে। আর প্রথম মূল্য বের করতে গেলে 100 গুলো উপরে বসে দিত। এটাই তো শুরু থেকে আলোচনা করতেছি যে শতকরার দুইটা খেলা মনে আছে, রুল ওয়ানে শিখাইছিলাম। রুল ওয়ানে বলেন শতকরা ভাঙানো মানে 100 নিচে দাও, আর শতকরা বানাও 100 উপরে দাও। আর রুল 2, 3-তেও এই এই খেলা। 3-তে এসে আবার দুই রকম অঙ্ক আছে। বলেন সামনে যাওয়া মানে সামনে গেলেই 100 নিচে, মনে থাকবে। বিক্রয় মূল্য বের করা, শেষ মূল্য মানে আমি সামনের দিকে যাচ্ছি, সামনে যাওয়া মানে শেষের দিকে যাওয়া। আর একদম প্রথম মূল্য বের করা মানে কি পিছনের দিকে আসা। পিছনের দিকে যে কোনো কাজকর্ম 100 উপরের দিকে করতে হবে। যেমন জনসংখ্যা, জনসংখ্যার অঙ্ক বললো 2 বছর পরে কত, এটা করতে পারবেন এভাবে। মনে করেন কোন শহরের জনসংখ্যা 8,000, এই যে লাস্টে অঙ্কটা আছে। 8,000-এর উপর যদি 10% করে বাড়ে তাহলে 100-তে 110, 100-তে 110 লিখে দিবেন। আর যদি বলে যে 2 বছর আগে কত ছিল পিছনে, 100 উপরে বসে। এভাবে তো আমি মুনাফার অঙ্ক দিচ্ছি, আমার বইতে আমি 15 সালে দিয়ে রাখছি, অনেকে শিখেছে শিখাচ্ছে। এই যে এবার মুনাফার অঙ্কটা তো আমি এভাবেই প্রমাণ দিচ্ছি। 200 টাকা, ওই যে আমি পেজে দেখছেন না, কিন্তু আমি করে পাঠাইছি সবার আগে। 200 টাকা যদি তার আহ মূলধন হয় টোটাল, 10% করে চক্রবৃদ্ধি হারে 2 বছর পরে কত। তাহলে প্রথম বছর বলেন 100-তে 110, 200 যদি 10% বাড়ে, সুদ সহ বলেন 220 টাকা হয়েছে। 200 টাকার উপর 10% সুদ 20 টাকা আছে। এবার টোটাল যে সুদ আসল যা আছে, সুদ এবং আসল দুইটার উপরই আবার 10% বাড়ে। বলেন আসলেরও সুদ হবে, সুদেরও সুদ হবে। হ্যাঁ, তাহলে আবার 100-তে 110 লিখে দিলে একই রেজাল্ট। তাহলে এই যে জনসংখ্যার অঙ্ক, কোন জনসংখ্যা 10% বাড়লে যা হয়েছে টোটালটাই আবার 10% বাড়ছে পরের বছর, সব একই ম্যাথ। এটাই আবার মুনাফার সূত্র দিয়ে করা যাবে, নর্মালি এভাবে করা যায়। এটাই তো সেই 242 টাকা আসছিল কি, ঠিক আছে নাকি কত আসছিল? হ্যাঁ, 242-এ আসছিল। তাহলে এটা কাটাকাটি করে আবার দেখবেন, শূন্য শূন্য কাটা, এটা কাটলে 100। ও, 2 শূন্য দিয়ে তো এটা কাটবে, তাহলে 100 টাকায় আসবে, ঠিক আছে। ঠিক আছে, লেখেন 100। ওকে, এবার আরেকটা অঙ্ক করাই, লেখেন। এইভাবে আপনি অঙ্ক যেটা বুঝতে পারবেন উল্টা সেটা উপরে 100। আর লাভ ক্ষতিতে এটার পরিপূর্ণতা পাবেন, পরিপূর্ণ। টেনশনের কারণ নেই, এই সেম লেভেলে লাভ ক্ষতিতে হবে। একজন লিখছে শতকরা 2টা ক্লাস হলে ভালো হতো। ভালোর তো আর শেষ নাই, অনেক ক্লাস, তো এত ক্লাস তো প্রতিষ্ঠান দিতে পারে না। আর দেখেন এদিকে সময়টাও খুব কম, এই সন্ধ্যা হয় কখন দেখেন, তাই না? আপনার তো টাইমই নাই এখানে, এটা হলো প্রবলেম। দেখেন, আচ্ছা যাই হোক, এটা ব্যাখ্যা আমার বইতে আছে, আমার মন্ডলস ম্যাজিক ম্যাথ বইটা কিনেন দেখেন, সুন্দর করে এই সিস্টেমে দেয়া আছে। লেখেন চালের অঙ্কটা লেখেন, সময় আসলে দ্রুত যায়, করানো যায় না। এখানে চমৎকার একটা আইডিয়া দিব। চালের দাম কত পার্সেন্ট, এই দেখেন, এখান থেকেও 41 একটা আসছে। হ্যাঁ, 4টা বিসিএস আগেই। এটা একটা শর্টকাট দিব, কারণ এটা প্রচুর আসে। এই দেখেন একটা কতবার আসছে। এভাবে তেলের দামটা একসময় বাড়তে বাড়তে কত হয়েছে দেখেন। পিএসসি তেলের দাম বাড়াইছে, দশম বিসিএস থেকে শুরু করছে। হ্যাঁ, একবার লাস্টে দেখলাম আমরা 1,000 টাকা পর্যন্ত আসছে। খালি পরীক্ষা আছে, তেলের দাম বেড়ে গেল, মূল্য বাড়ছে, আর বলছে তোমরা ব্যবহার কমাইতে থাকো, আগে থেকে সতর্ক করতেছিল মানুষ। তো চালের দাম কত বাড়লে, 25% বাড়লে এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় কি থাকে, আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত। চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন। তাহলে জিনিসের দাম বাড়লে খাওয়া বা ব্যবহার কমে দিতে হয়। রুল কত? রুল 4। প্রথমে লেখেন 25% বৃদ্ধিতে চালের পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কত। হ্যাঁ,
বর্তমান মূল্য 125 টাকা। এখন দেখেন, এই অঙ্কের মূল ডায়লগ হচ্ছে খরচ অপরিবর্তিত থাকবে, এরকম একটা বিষয় আছে। ওটাই মূল ডায়লগ। আর এই কারণে এত মেকানিজম, মানে ডায়লগটা হচ্ছে কি, খরচ অপরিবর্তিত। এই যে এই ডায়লগটা, খরচ অপরিবর্তিত রাখতে, দেখেন বর্তমান 125 টাকার স্থলে ব্যবহার করতে হবে, এত টাকার স্থলে ব্যবহার করতে হবে কত টাকার চাল? ব্যবহার করতে হবে 100 টাকার চাল। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে দাম কমুক বাড়ুক যেটাই হোক, আগের যেই টাকার কিনতেন আপনি সেই টাকারই কিনতেন। খাওয়া ব্যালেন্স হবে, কম কমবে বাড়বে। আমি আবার বুঝাচ্ছি। যেমন আগে পরিবারের বাজেট ছিল কত, 100, এখনো 100ই বাজেট আছে। এটাই বুঝাচ্ছে বাজেট 100ই, কারণ আপনার ইনকাম তো বাড়ে নাই। আবার এখানে লেখা আছে খরচটা কি আগের মতোই, মাঝখান থেকে চাল কম ঢুকবে ঘরে। কিভাবে ঢুকবে, ধরেন পরিবারের বাজেট ছিল 5 কেজি চাল, থাকে না? ধরে নিলাম যে 100 টাকায় কয় কেজি পাওয়া যেত, 100 টাকায় তো কিছু চাল পাওয়া যেত, সেটার পরিমাণ কত কেজি, 5 কেজি। তাহলে 20 টাকা কেজি ছিল। সেই 5 কেজিতে বর্তমানে বাজারে গিয়ে দেখা গেল লোকটা কিন্তু 5 কেজি কিনতে যায় না, 100 টাকার কিনতে গেছে। এটাই হলো মূল খেলা। সেই 5 কেজির দাম কত, মানে আগে কম ছিল তাই 5 কেজি পাওয়া যেত, কিন্তু এখনো লোকটা বাজারে গিয়ে বলবে ভাই আমাকে 100 টাকার চাল দেন। তাহলে এখন প্রতি কেজি 25 টাকা করে, এখন 4 কেজি ঢুকবে, মানে অলরেডি তার খাওয়াটা কমে গেল। এই যে কমলো, এটা আবার 100তে কত কমলো লেখা আছে, শতকরা কত কমলো। তার মানে 100 দিয়ে অঙ্কটা শেষ করতে হবে। 1 শতকরা বললেই সবকিছু ফিনিশিং 100 দিয়ে, 100তে কত কম। এইটাই ম্যাথ, কিছুই নাই আবার অনেক কিছু। ওই যে বললাম বুঝলেই বুঝ পাতা। 100 নিচে কত, আবার একইভাবে বাজারে যদি গিয়ে দেখতো যে 25% কমে গেছে অলরেডি চালের দাম, সে কিন্তু 100 টাকারই কিনতো। সে তো ওই 5 কেজি কেনার উদ্দেশ্যে যায় নাই, গিয়ে বলতো ভাই 100 টাকার চাল দেন। যদি এখন ডিসকাউন্ট পাওয়া যেত তাহলে তো এখন 25% কমে গেলে 100 টাকার চালের দাম অনেক কমে যেত। কিন্তু সে যখন 100 টাকার কিনতো তখন বেশি পরিমাণ চাল ঢুকে যেত। তার মানে তার ব্যবহারটা বেড়ে গেছে, চালের ব্যবহার। ব্যবহার মানে কি, ব্যবহারে বংশের পরিচয়। এই ব্যবহার মানে, মানে তার ইউজেস, মানে তার খাওয়া দাওয়া এগুলো বেড়ে গেছে, কমে যাচ্ছে এগুলো। চাল ডালের আবার কি ব্যবহার, ঠিক আছে? এই যতটুকু বুঝছেন বলেন আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে আজকে। তাহলে 100 টাকার জায়গায় ব্যবহার করতে হবে, এই দেখেন এগুলা বাসায় গিয়ে কাটাকাটি করবেন। এই কাটাকাটি করলে 80 টাকা আসবে। কিন্তু এটাও রেজাল্ট না, মানে এই প্রশ্নের প্রেক্ষাপটে, বাট এটাও রেজাল্ট হইতে পারে। রেজাল্ট দুইটা এখানে। ওই আপনি প্রতি 100তে কত টাকার ব্যবহার করতেছেন, তার মানে আপনার ব্যবহারটা কমে গেল কত, ওই যে মাইনাস। কম বেশি থাকলে মাইনাস হয়, লেখেন। তাহলে তার খাওয়াটা কমাতে হবে। উপায় নাই তো, কারণ সে তো আগেটাই খরচ করতে চাইতেছে। দাম বাড়ার পর সে আগেটাই খরচ করতে যাচ্ছে, তাহলে তার কমে যাবে। বুঝেন নাই? প্ল্যান করে গেছে যে 200 টাকার মধু কিনবে, মধুর দাম যতই বাড়ুক তখন সে বলবে ভাই 200 টাকারই দেন, কম আসবে তখন করে। এইটাই এখানে অঙ্কটা। শতকরা দিয়ে মানুষ বুঝতে চাচ্ছে, মানে এরকম একটা ঘটনাকে পার্সেন্টেজ আনলে মানুষ বুঝতে পারতেছে আমার কি পরিমাণ বাড়লো কমলো, এরকম একটা আইডিয়া, মানে আনুপাতিক একটা হিসাব করতে সুবিধা হচ্ছে। তাহলে 100 থেকে 80 বিয়োগ কত হইলো, 20 টাকা। এবার উত্তর দুইটা লেখেন, লেখেন লেখেন উত্তর, মানে এখানে কিন্তু কাহিনীটা হইলো কি, কমাতে হবে যেন মাইনাস। উত্তর দিয়ে লেখেন ব্যবহার করতে হবে। যদি বলে শতকরা কি পরিমাণ ব্যবহার করতে হবে, শতকরা ব্যবহার করতে হবে ধরেন 80%, ব্যবহার করতে হবে 80%। আর যেহেতু আমি 80% ব্যবহার করতেছি, তার মানে আমার ব্যবহার কমে গেল কত পার্সেন্ট। এই যে এটা বাংলার খেলা, এই বাংলা যখন খেলবে না তখন এই অবস্থা হবে।
খেলতেছে না, যে কোনো সময় খেলবে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কটা আসতেছে কি পরিমাণ কমাতে হবে, এই জন্য সবাই উত্তরটা মুখস্থ করে পার পেয়ে যাচ্ছে। অন্য সংখ্যা দিলে তো শর্টকাট শিখাই লাগবে, অন্য সংখ্যা দিলে তো নতুন করে আবার করতে হবে। কিন্তু এই সংখ্যা দিয়ে বেশি আসে 25, তো মুখস্থ করে বসে আছে। তাদের জন্য একটা হুমকি, যেটা ভয় ভীতি যেটা দেখালাম, এটা মাথায় রাখি। 20% মুখস্থ করলেও রিস্কি। কারণ কি থাকলে 20% রেজাল্ট হবে? কমাতে। এখন যদি বলতো বাড়াতে, না কমাতে বাড়াতে কিছুই নাই, বললো চালের দাম বাজারে 25% বৃদ্ধি পাওয়ায় কি পরিমাণ চাল বর্তমানে ব্যবহার করলে চালের খরচ অপরিবর্তিত থাকবে, কি পরিমাণ ব্যবহার করলে খরচ একই থাকবে, তখন অঙ্কটার রেজাল্ট হবে। মানে আমি যদি 80% ব্যবহার করি, তাহলে আমার খরচটা আগের মতো থাকবে। আর 80% ব্যবহার করা মানেই আমি কমিয়েছি কত পার্সেন্ট। এগুলো ভাষাগত জটিলতা। ঠিক আছে? মানে আপনার পরিবারে আপনার সুযোগ সুবিধা 80% করে দেওয়া হলো, 80% করা মানেই আপনার সুযোগ সুবিধা হ্রাস করা হয়েছে কত পার্সেন্ট। যেমন আমি যদি বলি যে আমার মোবাইলে চার্জ আছে 80%, সঙ্গে সঙ্গে আপনি এটাও বুঝতে পারছেন কমে গেছে এখানে 20%। মনে থাকবে কথাগুলা? এই যে ম্যাজিকের কাজ হবে। লেখেন শতকরা ব্যবহার কমাতে বাড়াতে হবে, টেনশনের কারণ নাই, কমাতে বাড়াতে হবে। এটা দিয়ে যে আর কত রকম ম্যাথ হবে। বৃদ্ধি হ্রাস লেখেন, বৃদ্ধি বা হ্রাস ইন্টু উপরে 100 ফিক্সড, আর নিচে 100 প্লাস মাইনাস বৃদ্ধি বা হ্রাস। আগে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে কি পরিমাণ ম্যাথ, আরো কত কত ম্যাথ মানে এই চাল ডাল ছাড়াও হবে, সেগুলো পরে লিস্ট পাবেন। দেন খেয়াল করেন, এখানে দুইটা ম্যাথের দেয়া আছে, শর্টকাট দেয়া আছে। হ্রাস বৃদ্ধি দুই ধরনেরই আছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি জিনিসের দাম বাড়ে তাহলে ব্যবহারটা কি করতে হয়? মানে আগে বৃদ্ধি হলে এখানে ডায়লগ হবে কমাতে। আর যদি জিনিসটার দাম কমে তখন ব্যবহারটা বাড়ে। আর সবসময় বৃদ্ধিটা যোগ হয়, হ্রাসটা মাইনাস হয়। তাহলে দেখেন, এই চালের দাম কত পার্সেন্ট বাড়ছিল? যেহেতু 25% বেড়ে গেছে, তাহলে নিচে এটা যোগ হয়ে যাবে, ওর উপরে তো 100 থাকবেই। এবার 25 দ্বারা যদি আমি কাটি তাহলে কত, 5 না? এই যে 20 চলে আসছে, এটাই রেজাল্ট। ওই 20% কি বুঝবেন আপনি? এখানে যেহেতু বৃদ্ধি ধরে কাজ করছেন, তাহলে ওদিকে বুঝবেন এদিকে বৃদ্ধি বুঝলে ওদিকে হ্রাস, এদিকে মূল্য আর ওদিকে ব্যবহার। এই সূত্রটা শিখে ফেলতে হবে। এবার দেখেন লাস্টে একটা আসছিল 41তম পিলিতে, দেখেন একবারে সম্পূর্ণ ভিন্ন ম্যাথ, একই রুলের কিন্তু ভাষাগত ব্যবহার দেয়। এই যে অঙ্কটা দেখেন, চিনির মূল্য কত পার্সেন্ট কমালে, হ্যাঁ চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। ডায়লগ মিলছে? অপরিবর্তিত একই তো, একই কথা তাই না, সেম। তাহলে 10 কি বলেন কম, 10% কমে গেলে উপরে 100 লিখবেন আর নিচে লিখবেন 90। শূন্য শূন্য কাটার পরে যা আছে ওটাই রেজাল্ট। যে ওখানে যেমন ছিল সব কাটার পরে 20, এখন 9/100 মানে 11 সমস্ত 9। ওই যে 9, 11, 99 রেখে 100, কয় সেকেন্ড লাগলো অঙ্কটা করতে? 11 সমস্ত 9/1। এই কলার দাম, চালের দাম, চা পাতার দাম, এগুলো একই ম্যাথ। আর নিচের গুলো আরেক রকম। এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হলো একটা ঘটনার জন্য আরেকটা ঘটনা দায়ী থাকে। কি বললাম? অবশ্যই একটা ঘটনা দায়ী থাকে। যেমন একজন খুন করলো, এটা একটা ঘটনা, কিন্তু খুনটা কেন করলো এর জন্য আবার আরেকটা ঘটনা আছে। অবশ্যই একটা না একটা ঘটনা। যদি সে পাগলও হয়ে থাকে তাহলে ওটাও তো একটা ঘটনা, যে কারণেই করছে। তাহলে চালের মূল্য কত পার্সেন্ট কমে গেছে? তাহলে 12% কমে যাওয়ায় কত টাকায়? 6,000 টাকা আগের থেকে কত কুইন্টাল বেশি পাওয়া যায়? তাহলে আপনি দেখবেন এই 6,000-এর 12% যত হয়, আর তার কারণেই তো আমাকে এটা বেশি দিচ্ছে। কোন দোকানদার কি চাল বেশি দেয়? দেয়? তার মানে আপনি ডিসকাউন্ট পেয়েছেন কত? কারণ আপনার পকেটে 6,000-ই আছে, তাহলে আগে 6,000-এর 12% বের করবেন। 6,000-এর 12% বের করা আরো ইজি। এই বলেন পার্সেন্টেজ দিয়ে কয় শূন্য কাটা যায়? তার মানে আপনি কি করবেন, এই 6,000-এর 12% গুণ করবেন,
আর এইটাই হলো 1 কুইন্টাল চালের দাম, শেষ অঙ্ক, এখানেই শেষ। এত ইজি দেখেন। তাহলে পার্সেন্টেজ দিয়ে কয় শূন্য কাটা যায়? আর 6 12 কত? 720 টাকা। তার মানে 720 টাকা ডিসকাউন্ট পেয়েছেন, আবার তার বিনিময়ে ওইটাই দাম, শেষ অঙ্ক, করাই লাগলো না। এইভাবে হইতে থাকবে সব, কিন্তু লিখে করাই তা খাতায় একটা অস্তিত্ব থাকলো। বাসায় গিয়ে দেবে খাতায় কিছুই লেখা নেই, সাদা। তখন আর ভাবে যেমন আমি মানে পড়াই নাই। বেশি সুখ অনেকে সহ্য হয় না, এবং লিখেই করেন আপনি। লেখেন 6,000-এর, এটাই 1 কুইন্টাল চালের দাম, আগে বামে লেখেন যে লোকটা আমাকে কেন 1 কুইন্টাল বেশি দিল, ওই টাকা ডিসকাউন্ট যেটা সেই বিনিময়। 1 কুইন্টাল চালের দাম হলো এই যে 6,000-এর কত পার্সেন্ট? 20%। এখন খেয়াল করেন, 6,000-এর 12%, 12%, দেখেন তাহলে পার্সেন্টেজ কয় শূন্য কাটা যায়, তাহলে কত আসছে? 720 টাকা। আমার অঙ্কটা শেষ। এবং এগুলো যত ডিটেলস আছে বিভিন্ন বইতে, সেগুলো এইভাবে ছোট করে করা নাই। অঙ্ক মিলবে, কিন্তু এটা এসে আরামদায়ক হবে। যেমন আরেকটা অঙ্ক আছে, পরে দেখেন। এখানে বলতেছে যে চা পাতার দামটা যদি 20% কমে যায়, তাহলে 4500 টাকা দিয়ে আগের থেকে কত কেজি বেশি পাওয়া যায়। মানে এই 4500 টাকা উল্লেখ করা হলো যে এটা 20%, আবার 20%-এরও কোনো শেষ নাই। বলেন এক এক সংখ্যার 20% এক এক রকম। তাহলে কার 20% সেটা না জানলে তো কোনো 20%-ই জানা হইল না। শুধু 20% তো সবারই, বললাম না, মানুষেরও 20%, বোর্ডেরও 20%। তাহলে 20% কারো একক সত্তা না। ক্লিয়ার? টাকা না বলে দিলে কি 20% বের করতে পারবেন? তো কার 20%? এক এক সংখ্যার 20% এক এক রকম, এই জন্য টাকাটা বলে দিচ্ছে। তাহলে এই সংখ্যার 20% যা হয় সেটা হলো ডিসকাউন্ট। আর তার বিনিময়ে কয় কেজি বেশি দিচ্ছে। জিনিস বেশি দিলে তো লেনদেন হয় না, এটা তো সমান সমানই দিচ্ছে, ব্যালেন্স করছে বিজনেস। তাহলে এটার 20% যা হবে, মানে বলে 900 টাকা, মানে এটার 20% তো 900-ই আসবে, 5 ভাগের এই 900-ই হলো 15 কেজির দাম। 15 কেজির দাম 900 হলে 1 কেজির দাম এই যে 60 টাকা। একবারে লেখেন যে 15 কেজির দাম এত, এর এত পার্সেন্ট, সঙ্গে সঙ্গে 900, সুতরাং 1 কেজির দাম। ওইটা আবার ঐকিক নিয়ম দিয়ে বড় করছে, 1 কেজি প্রতি কেজি, এবং অঙ্ক বাড়ায়। ঐকিক নিয়মের কাজই হলো ম্যাথ ম্যাথ মোটা তাজাকরণ প্রক্রিয়া, আমি নাম দিচ্ছি। মানে গরু মোটা তাজাকরণ ট্যাবলেট আছে না, ঐকিক নিয়ম হচ্ছে ম্যাথের মোটা তাজাকরণ প্রক্রিয়া। বড় করতে চাইলে ঐকিক নিয়ম ঢুকাই দিত। আমি বুঝতে পারছি। তাহলে তিনে কি আছে লেখেন, 15 কেজি চা পাতার দাম কত বলেন? কত 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 টাকা? 4500, এর কত পার্সেন্ট? 20%, তাহলে 900 টাকা। কত টাকা? 900 টাকায় দেখেন। তাহলে 1 কেজির দাম ওই ভাগ করলে 60 টাকা চলে আসবে, এই তো হলো। মানে এক কথায় আমরা বুঝাচ্ছি যে এই যে একটা ঘটনা ঘটলো, হুট করে আমাকে 15 কেজি বেশি দিল, তার জন্য আরেকটা ঘটনা আছে। ওইটা ঘটেছে বলেই তো এটা ঘটেছে। হুট করে যদি না কমতো, কেউ বেশি দিত? এই রুল হচ্ছে এটা। দেন আমি দেখাই, আমি অঙ্কগুলো চিনাই দিই। হয়তো ভাষাগত মিল নাই, কিন্তু কাহিনীটা মিল আছে এরকম। যেমন সিনেমার মতো, নায়ক নায়িকা ভিন্ন কিন্তু ঘটনা একই, সব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে গেছে ইত্যাদি, এরকম। দেখেন না, একই কাহিনী দিয়ে, একই মিউজিক দিয়ে ছেড়ে দেয়। ও নেগেটিভ রক্তের কাহিনীটা, অন্য কোনো রক্তও না, সব ও নেগেটিভ। এবার আসেন, এই যে বই পরীক্ষা যা যা আছে, ধরেন পরীক্ষায় কত পার্সেন্ট উত্তীর্ণ হয়? 68। আর বলতেছে যদি আরো 14 জন বেশি পাশ করতো, তাহলে কত পার্সেন্ট হইতো? তা হুট করে যে 7% বেড়ে যাচ্ছে, কয় পার্সেন্ট বেড়ে যাচ্ছে বলেন? 7% বেড়ে যাচ্ছে কাদের কারণে? 14 জন যদি বেশি পাস না করতো, তাহলে এটা তো বাড়তো না। মানে বলতে 14 জনের কারণেই এই পার্সেন্টেজটা বাড়ছে। বলেন 7% সমান 14 জন, তাহলে 1% 2 জন, আর 100%, 100% হলো মোট 200 জন হলো অঙ্কটা। তাহলে কিভাবে লিখবেন? লিখবেন এই যে 75 - 68%, বাম দিকে 75 - 68%, এই যে বাড়লো, তাহলে আসলে কত বাড়লো? 7%। এটা সমান সরাসরি কি লিখবেন?
গল্পে বোঝানো আছে 14 জন বেশি পাস করলেই এখানে এটা থেকে এটা হইতেছে, মানে এই যে বাড়তেছে, বলেন বেশি বেশি, বেশি কম মানে বিয়োগফল বুঝে। অনেকে বাংলাও বুঝে না, কি বলবো, অনেক বাংলা আমি শিখিয়েছি জীবনে। এনে কি লিখছে, এটা 100% একটা বিয়োগফল। পৃথিবীতে যত কম বেশি আছে, যেমন ওর থেকে আমার 200 টাকা বেশি, তাহলে 200 টাকা কোনো টাকা না, এটা জাস্ট একটা ডিফারেন্স। তার মানে না যে আমার কাছে 200 আছে ওর কাছে 200, কিছুই বুঝছেন, একটা বিয়োগফল বুঝাচ্ছে। যে ওর থেকে আমি 5 বছরের বড়, তাহলে 5 কারো বয়স বুঝাচ্ছে, বলেন বিয়োগফল বুঝাচ্ছে। ও আমার 5 বছরের ছোট, এটাও একটা বিয়োগফল। কি বলবো, এত বাংলাও শিখেছি জীবনে, আসলে শেখাবো না আরেকদিন সময় করে। লেখেন লাস্ট রুল, আর শিখা লাগবে না, অনেক শিখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অঙ্কটা কোথায়? ও, এটা শেষ করতে হবে না? তাহলে মোট পরীক্ষার্থীর 1% হলো 2 জন, আর 100% কত? 200 জন, এই যে শেষ হবে। তাহলে 1 কুইন্টাল চালের সাথে এটার মিলটা হইলো ডানে একটা ঘটনা বামে একটা ঘটনা, মানে একটার কারণে একটা ঘটে, সেম রুল, কিন্তু ভাষাগত কোনো মিল নাই। কোথায় পরীক্ষার্থী আর কোথায় সেই চালের মূল্য? না না, উপরের অঙ্কটা কি ছিল, চা পাতার দাম। এইভাবে অনেকে রুল বুঝে না, এগুলো সব একই রুল। এভাবে ভিন্ন ভিন্ন রুল বানিয়ে অনেকে বেশি রুল দেখাইছে, তারাও বুঝে না, আর যারা বানাতে পারেনি তারাও তো বুঝে না। এবার আপনি একটা সিস্টেমে শিখতে পারবেন, এরকম যা দেখবেন যে এটার কারণে এটা। রুল 6 লেখেন, পাস ফেল আছে না, এটাও কিন্তু আবার ভ্যান চিত্রের ম্যাথ। কিসের ম্যাথ? হ্যাঁ, ভ্যান চিত্র, সেটও ভ্যান চিত্র আছে না, ভ্যান চিত্রের ম্যাথ। দেখেন, কোন পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো কত? তাহলে উভয় বিষয়ে কত ফেল করলো? উভয় বিষয়ে। তাহলে এটা ভ্যান চিত্রের সূত্রটা, সেটের সূত্র হলো এই দুটো আলাদা আলাদা যোগ হবে, সিঙ্গেল গুলা যোগ হয়, আর এটা মাইনাস হয়, কারণ এটা দুজনের মধ্যে আছে। 60 সংখ্যাটা কার মধ্যে আছে? 60 আবার কার মধ্যে আছে? 60 দুজনে আছে। তাহলে আমি যদি 80 আর 70 যোগ করি, তাহলে 60 দুইবার যোগ হয়েছে। তাহলে একই মানুষ দুই বিষয়ে পাস করছে। তাহলে আমি যদি বলি 150, তাহলে ভুল হিসেব, কারণ 60 আমি দুইবার কাউন্ট করে ফেলছি, কারণ মানুষ তো পৃথিবীতে দুইবার হবে না, একবারই। এটার জন্যই ওই সূত্রটা আসছে পৃথিবীতে। রুল 6, তাহলে আগে লেখেন পাস। আমি বলছি না যে আমরা থাকতে চাইলেও থাকতে দিবে না। তাহলে এখানে কত পার্সেন্ট হলো? 90% হলো পাস। 90% কি, আবার সব একই ডায়লগে থাকতে হবে, কারণ এখানে পাস এখানে ফেল, এটা হবে না, সব এক ডায়লগে থাকতে লাগবে। তাহলে বুঝাচ্ছে এরা এর মধ্যে আছে। ফেল দিলে তো আর এখানে অ্যাডজাস্ট হবে না, একই জাতীয় হইতে হবে। তারপর লিখুন ফেল। ফেল হলে 100% থেকে 90% বাদ, কত পার্সেন্ট হলো? 10% রেজাল্ট। ঠিক আছে, আবার এটা আরেকটা সিস্টেম শিখে যান, বাসায় ভাবে ট্রাই করবেন। অল্টারনেটিভ লেখেন। এই অনেক সময় চালাকি করে কি করবে, এক সাবজেক্টে পাস আর একটা ফেল বলবে, তো পাশের বিপরীতে ফেল থাকে, ফেলের বিপরীতে পাস থাকে, একটা বলে একটা বোঝা যায়। যেমন এই অঙ্কটা আমরা ফেল দিয়ে করতে পারতাম। কিভাবে ফেল দিয়ে করতে পারতাম? তাহলে 80 যেহেতু পাস, তাহলে বুঝা যাচ্ছে যে ওই সাবজেক্টে ফেল 20, 70 পাস তাহলে ফেল কত? 30, আর 60 পাস তাহলে কত? 40। ঠিক উল্টাটা লিখে দেন, দেখেন 50 থেকে 40 গেলে কত? 10। কিন্তু একই ডায়লগে থাকা লাগবে। এবার আপনি উভয় মোট যা বের করতে চান, দুইটা সিঙ্গেল থেকে আরেকটা মাইনাস করলে অঙ্কটা বের হয়ে যায়। শুধু তাই নয়, দেখেন বলেন, মানে এই 40 বিয়োগ করলে কত বের হচ্ছে? 10 না? আবার 10 বিয়োগ করলে 40, কিন্তু এই দুটো যোগ হবেই 100%। এর মোট উভয় কোনো ফ্যাক্ট না, মোট বিয়োগ করলে উভয়, উভয় বিয়োগ করলে মোট। একটা অঙ্ক যদি না মিলে আমার সাথে দেখা করবে, তারপর দুই সিস্টেমে মিলবে। বলেন পাস ফেল, বলেন, কারণ পাশের বিপরীতে কি আছে? ফেল। দুই সিস্টেমে মিলবে। এই আর মোট বা উভয় আলোচ্য বিষয় নেই, দেন এখানে এটা উভয় বিষয়, এটা কি ছিল? উভয়, এই যে এটা কি ছিল? উভয় বিষয়ে পাস। এই উভয় বিয়োগ করলে আবার কি বের হয় বলেন? মোট। তাহলে আমি যদি মোট এখানে থাকতো আর মোট বিয়োগ করতাম, তাহলে আবার কি বের হইতো? উভয়। এই দুটা তো যোগ হবে, বলেন 150। 150 থেকে যদি মোট দেওয়া থাকতো 90, তাহলে আমি বুঝতে পারতাম উভয় 60। এটা কোনো ফ্যাক্ট না। তাহলে মোট পাস কত? উভয় বিষয়ে পাস কত? 60 মানে কমন আর কি, দুজনেরই কমন।
আর মোট পাস কত? এই যে এবার মোট বিয়োগ করলাম, মোট বিয়োগ করলে সারা জীবনে কি বার হয়, এই যে উপর। এই খেলাটাও মনে রেখে, যদিও আমি এটা কি বের করছি, হ্যাঁ, তাহলে টোটাল থেকে পাশের মোট বিয়োগ করছি, কিন্তু এখানে মোট আসে না, আসছে উভয়। আর প্রশ্নের লাস্টে লেখা আছে উভয় বিষয়ে ফেল করতে। বাংলাটা গুরুত্ব এখানে আরো বেশি। এবার আসেন, ম্যাথে পাস কত, তাহলে ফেল কত? ইংরেজিতে কত, তাহলে ফেল কত? আর উভয় বিষয়ে পাস মানে দুই সাবজেক্টেই পাস কত? তাহলে এই যে 40 বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? আবারও ভুল। এই যে মর্গানের সূত্রের ব্যাখ্যা আমার থেকে শিখেন, তাইলে বুঝতে পারবেন টিচারদের ল্যাকিং সম্পর্কে। ছাত্র আলোচ্য বিষয় না, টিচাররাই বুঝে না এই মর্গানের সূত্র। আমার ক্লাসেই একমাত্র ব্যাখ্যা পাই মানুষ। সেটের ক্লাসটা করেন। এই 100 থেকে 60 বের বিয়োগ করে যে 40 লিখছেন, তাহলে উভয় বিয়োগ করছেন না? উভয় লেখার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কমন সেন্স। 20 আর 30-এর মধ্যে কি কমন পড়ে না? 40 কোনোদিন কমন পড়ে 20-30-এ? বলে এটা মোট। আর মোট বাদ দিলে কি আসছে এখানে? সবসময় মোট বাদ দিলে উভয়। এটা ফেল থেকে ফেলে যান আর পাস থেকে ফেলে আসেন, যেই দিকে যান, মোট বাদ দিলে উভয় লিখতে হয়, উভয় বাদ দিলে মোট লিখতে হয়। 1 বছর পড়াশোনা করে আমার সামনে দাঁড়ান, সেদিন দেখেন কি ফিল আসে। 1 বছর টাইম নেন, কিচ্ছু পাবেন না। এদিকে তাকান, তাইলে বলেন 10, 10 কি উভয় না? এই 10 কিন্তু দুজনের মধ্যে কমন আছে। 40 কোনোদিন কমন করতে পারে না। আর এত এত ফেল করে মোট 10 ফেল করতে পারে না। আবার প্রশ্নের নিচে তাকে দেখেন, লাস্ট ডায়লগ কি লিখছে দেখেন। এইগুলো মানুষ খেয়াল করতে পারে না, কি লিখছে? উভয় বিষয় ফেল। আর উভয় বিষয় ফেল বের করে মোট বিয়োগ করে বের করা লাগবে, আর দ্বিতীয় কোনো অপশন নেই। মানে আপনি পৃথিবীতে যত উভয় বের করছেন, সব কি বিয়োগ করে বের করছেন? 100% মোট বিয়োগ করলে উভয় বের হয়, উভয় বিয়োগ করলে মোট বের। একটা অঙ্ক কেউ খুঁজে পাবে না। ক্লাস এখানে শেষ। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সটে দেখা হবে। আর এই অল্পের মধ্যে অনেক ধারণা আছে, অনেক। আরো শিখবেন, সমস্যা নাই। আসি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।